পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না পারিয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। মিস্ত্রি ওই দেয়াল বানিয়ে চলে যাওয়ার পরপরই কিছু ইট সিমেন্ট সহ খসে পড়ল এবং মিস্ত্রিদের ওপর পড়ল। মনে হচ্ছিল যেন কেউ দেয়ালে জোরে একটা লাথি মেরেছে আর ইটগুলো গুড়িয়ে দিয়েছে। শ্রমিকদের মধ্যে একটা ভয় কাজ করছিল। যে ইটগুলো পড়েছিল সেগুলোর মধ্যে একটাও আস্ত ছিল না, সবগুলোই টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমার দারোয়ানকে আমি জিজ্ঞেস করলাম, তোমার এখানে থাকতে সমস্যা কি? কেন তুমি এই বাড়িতে থাকতে চাও না? সে বলল, স্যার, এখানে থাকতে সত্যি বলতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাচ্চাদের জন্য আমার এখান থেকে চলে যেতে হবে। আমি বললাম, শুনেছিলাম তোমার বাচ্চা অসুস্থ, ওদের গ্রামে নিয়ে যাবে। এখানে ঢাকায় ভালো চিকিৎসা করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। স্যার, ওর হাসপাতালে চিকিৎসার দরকার নাই। আমি অবাক হলাম। তাহলে? স্যার, আমার ছেলে একদম সুস্থ ছিল। ওর বয়স যখন 1.5 বছর তখন আমি এখানে এসেছিলাম। সারাদিন ও একা একা খেলতো, একদম ঠিকঠাক। কিন্তু কিছুদিন ধরেই এই বাড়িতে আমার বাচ্চার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটছে। আপনি দূরে ছিলেন তাই আপনাকে বিরক্ত করিনি। আমার বাচ্চাটা অদ্ভুত আচরণ করছে, দিনভর চুপচাপ থাকে, কিন্তু রাতে তার আচরণ জন্তুর মতো হয়ে যায়। জিভ বেরিয়ে আসে মুখ থেকে, লালা ঝরতে থাকে, আর পার্কিংয়ের ওই দেয়ালের দিকে তাকিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। কেন কাঁদে বাচ্চাটা? কি সমস্যা এই বাড়িটিকে নিয়ে? চলুন শুরু করা যাক। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা আজকে যে ঘটনাটি আপনাদের শোনাবো সেই ঘটনাটি পাঠিয়েছেন জামশেদ সাহেব, আর জামশেদ সাহেবের কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম। চলুন কথা না বাড়িয়ে আমরা জামশেদ সাহেবের ভাষায় শুনে আসি ঘটনাটি। ঢাকার ডিফেন্স এলাকায় একটা প্লট আমি আমার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম। যেখানে এই প্লটটা ছিল সেখানে প্রায় সব বাড়ির নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছিল। আমি প্রায় 20 বছর আগে ওই বাড়িটা নির্মাণ করেছিলাম। এই বাড়ির পাশের বাড়িটা ছিল এক দম্পতির, যাদের সম্পর্কে আমরা পরে জানতে পারি। আমি দেশের বাইরে থাকতাম বলে আমার ঘরটা বন্ধই থাকতো, আর আমাদের প্রতিবেশীর বাড়িটা আমার প্লটের একদম বাম দিকে ছিল। যে সময় আমি বাড়িটা বানাচ্ছিলাম তখন আমি মালয়েশিয়ায় থাকতাম। মালয়েশিয়ায় আমাদের একটা নিজস্ব রেস্টুরেন্ট ছিল। যতদিন বাচ্চারা ছোট ছিল আমরা আমাদের পরিবারের সঙ্গেই থাকতাম, কিন্তু যখন বাচ্চারা বড় হতে শুরু করলো তখন শিক্ষা আর মাতৃভূমির টান বোঝানোর জন্য ওদের দেশে আনার চিন্তা করতে লাগলাম। তাই আমি ভাবলাম ডিফেন্সের প্লটটাতে একটা বাড়ি বানিয়ে ফেলবো, যেন থাকার জন্য একটা ঠিকানা হয়। এই উদ্দেশ্যেই আমি কাজটা আমার এক বন্ধুকে দিয়েছিলাম এবং নির্মাণ থেকে শুরু করে ফিটিংসের সব দায়ভার ওর কাঁধে চাপিয়ে দিলাম। আমার বিশেষ নির্দেশ ছিল বাড়ির ভিত্তি খোঁড়ার আগে একটা কালো ছাগল কোরবানি দিতে হবে আর তার রক্ত বিমের নিচে ঢালতে হবে। অন্যরা কেউ এই কাজ করেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের এখানে সবসময় বাড়ি বানানোর আগে এটা করা বাধ্যতামূলক, যেন কোনো নেতিবাচকতা থেকে দূরে থাকা যায়। যাই হোক, কনস্ট্রাকশন শুরু হলো। এই বাড়ির পরিকল্পনা এমন ছিল যে প্লটের ডান পাশে থাকবে শোবার ঘর, ড্রয়িং রুম, এবং বাম পাশের দেয়ালটা, যেটা 7 নম্বর বাড়ির সঙ্গে পুরোপুরি লেগেছিল, সেখানকার প্যাসেজটা গাড়ি পার্কিংয়ের জন্য ফাঁকা রাখতে হবে। কিন্তু বাম পাশের দেওয়ালে যখন ইট গাঁথা হচ্ছিল তখন অবাক করা ঘটনা ঘটল। মিস্ত্রি ওই দেয়াল বানিয়ে চলে যাওয়ার পরই কিছু ইট সিমেন্ট সহ খসে পড়ল এবং মিস্ত্রিদের ওপরেই সেগুলো পড়ল। মনে হচ্ছিল কেউ যেন দেয়ালে জোরে করে লাথি মেরেছে।
ইটগুলো গুঁড়িয়ে দিয়েছে। ইটগুলো অনেক উঁচু থেকে পড়েছিল। দুজন মিস্ত্রির মাথায় বেশ আঘাত লেগেছিল। সবাই হতবাক হয়ে গিয়েছিল, এটা কিভাবে হতে পারে? সিমেন্ট লাগিয়ে ইট গাঁথার পর এমন হওয়া অসম্ভব। তাছাড়া সেখানে কোনো বাতাস ছিল না, কোনো ঝড়ও হয়নি। শ্রমিক ও ঠিকাদার সবাই অবাক হয়ে ভালো করে দেয়ালটা পরীক্ষা করল। পুরো দেয়াল ঠিকঠাক ছিল, শুধু একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রায় 25টা ইট ভেঙে পড়েছে। যেখান থেকে ইটগুলো পড়েছিল তার ওপরে নিচের অংশে পুরোটাই সবকিছু ঠিকঠাক। শ্রমিকদের মধ্যে একটা ভয় কাজ করছিল। যে ইটগুলো পড়েছিল সেগুলোর মধ্যে একটাও আস্ত ছিল না, সবগুলোই 2 বা 3 টুকরো হয়ে গিয়েছিল। এই কথাটা আমাকে আমার বন্ধুটি জানিয়েছিল। সমস্যাটা ছিল এই যে এমন কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছিল না যা দিয়ে এই ঘটনার ব্যাখ্যা করা যায়। যাই হোক, সমস্যার সমাধান করার পর আমাকে পরামর্শ দেওয়া হলো যেন মালামাল আরও ভালোভাবে ব্যবহার করি আর নিজের দিক থেকে কোনো অবহেলা না করি। প্লটটা ফাঁকা ছিল, কিন্তু আমি সামনের দিকের লনের জন্য জায়গা বাম পাশে রেখে দিয়েছিলাম। পার্কিংয়ের জন্য পেছনের দিকে ডান পাশে একটা অংশ ছিল, যার একটা দরজা রান্নাঘরের দিকে খুলত। সেটা লন্ড্রির জন্য রাখা হয়েছিল। বাড়ি তৈরির সময় চাঁদের প্রথম বৃহস্পতিবারে আমি অবশ্যই একটা ছাগল কোরবানি করাতাম আর সব শ্রমিকদের ওখানেই খাওয়াতাম। এটা আমার অভ্যাস ছিল, আর আমার রেস্টুরেন্টেও রিজিকের বরকত ও আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা আমি করতাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল এই আমলের মাধ্যমে বিপদ আপদ থেকে দূরে থাকা যায়। কিছুদিনের মধ্যেই বাড়ি তৈরি হয়ে গেল। বাচ্চাদের আসার তখনও সময় বাকি। তাই আমার এক বন্ধুর ঘনিষ্ঠ এক কর্মচারীকে তার পরিবার সহ আমি আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম। ওই গার্ড আমার পরিচিত ছিল, কিন্তু কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম গার্ডটা যেন ওই বাড়ি থেকে চলে যাওয়ার পথ খুঁজছে। কখনো কখনো অজুহাত দিত, স্যার আমি গ্রামে চলে যেতে চাই। কখনো বলতো, আমার বাচ্চাটা খুব অসুস্থ। আমি বুঝতে পারছিলাম আমি দূরে আছি বলে সে হয়তো নানা অজুহাত খুঁজছে। সে বিদেশে যাওয়ার কথা শুনতেও রাজি ছিল না। আমার মনে হচ্ছিল ও কিছু একটা লুকাচ্ছে, যদিও এখানে থাকায় তার কোনো ক্ষতি ছিল না। বাড়ির ছাদ, পানি, বিদ্যুৎ, গ্যাস সবকিছুই তার নিয়ন্ত্রণে। তাহলে সমস্যা কি? এত বড় একটা সম্পত্তি তো আমি এভাবে ছেড়ে রাখতে পারি না। আমি ভাবতেই পারিনি যে হঠাৎ করে আমাকে দেশে চলে আসতে হবে, বাড়িটা দেখতে আসতে হবে, আর ওর সমস্যাটাও বুঝতে হবে। তারপর আমি দেশে চলে এলাম। বাড়ির নির্মাণ কাজ দেখে আমি সন্তুষ্ট হলাম। রং তুলির কাজও হয়ে গিয়েছিল, কিন্তু পার্কিংয়ের দিকে দেয়ালে কিছু চিহ্ন আমার চোখে পড়ল। ওই চিহ্নটা দেয়ালের ওপরের দিক থেকে নিচ পর্যন্ত ছিল। যাই হোক, তখন আমি সেটাকে তেমন গুরুত্ব দেইনি, আর গার্ডকে বোঝানোর চেষ্টা করলাম যে আপাতত এখানেই থাকো, কিছুদিনের মধ্যে আমরাও দেশে চলে আসব। কিন্তু সিদ্ধান্ত তার হাতেই ছাড়লাম। যেটা সে ভালো মনে করবে সেটাই করবে। সে বলল, স্যার এখানে থাকতে সত্যি বলতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাচ্চাদের জন্য আমার এখান থেকে চলে যেতে হবে। আমি বললাম, শুনেছিলাম তোমার বাচ্চা অসুস্থ, ওদের গ্রামে নিয়ে যাবে। এখানে ঢাকায় ভালো চিকিৎসা করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। স্যার ওর হাসপাতালে চিকিৎসার দরকার নাই। আমি অবাক হলাম। তাহলে? স্যার আমার ছেলে একদম সুস্থ ছিল। ওর বয়স যখন 1.5 বছর তখন আমি এখানে এসেছিলাম। সারাদিন ও একা একা খেলতো, একদম ঠিকঠাক। কিন্তু কিছুদিন ধরেই এই বাড়িতে আমার বাচ্চার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটছে। আপনি দূরে ছিলেন তাই আপনাকে বিরক্ত করিনি। আমার বাচ্চাটা অদ্ভুত আচরণ করছে, দিনভর চুপচাপ থাকে, কিন্তু রাতে তার আচরণ জন্তুর মতো হয়ে যায়। জিভ বেরিয়ে আসে মুখ থেকে, লালা ঝরতে থাকে, আর পার্কিংয়ের ওই দেয়ালের দিকে তাকিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। এরপর গার্ড আমার হাত ধরে বাইরে পার্কিংয়ের জায়গায় নিয়ে গেল এবং সেই দেয়ালটা দেখালো, যেখানে আমি নিজেও কিছু চিহ্ন দেখেছিলাম, কিন্তু খুব একটা খেয়াল করিনি। সে আমাকে ইশারায় দেয়ালটা দেখালো। এখন যা আমি দেখলাম সেটা কোনো প্রাণীর পায়ের ছাপ ছিল। এমনভাবে ছাপগুলো ছিল যেন কোনো প্রাণী দেয়াল বেয়ে নিচে মেঝেতে নেমেছে, তারপর আবার মেঝে থেকে দেয়ালে উঠেছে। আমি বললাম, আব্দুল হক, এটা তো কোনো জন্তুর পায়ের ছাপ, কোনো প্রাণীর দেয়াল বেয়ে নিচে নামবে কিভাবে? সে বলল, স্যার আজ পর্যন্ত আমি এখানে কোনো প্রাণী দেখিনি,
শুধু ছাপগুলোই দেখেছি। আমি বললাম, ভাই, হতে পারে যখন তুমি ঘুমিয়েছিলে তখন কোনো বেড়াল বা অন্য কোনো প্রাণী এসেছিল। না স্যার, বেড়াল বা অন্য কোনো প্রাণী নয়। বেড়াল তো এখানে ঘোরাফেরাও করে না। আপনি কিছুদিন এখানে থেকে দেখুন, সব বুঝতে পারবেন। শুরুতে আমলে না নিলেও তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ঠিক তখনই আমার মাথায় সেই ইট পড়ার ঘটনাটা এলো। আমি আবার ওই দেয়ালটা ভালো করে দেখলাম। সত্যিই তো, ইট তো ওই দেয়ালের দিক থেকেই পড়েছিল। এটা ভাবতেই আমার শরীরে একটা কাঁটা দিয়ে উঠল। ব্যাপার কি? আমার মনের মধ্যে অদ্ভুত কিছু প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমি কাছে গিয়ে চিহ্নগুলোকে ভালো করে দেখলাম। সত্যি বলতে এটা কোনো সাধারণ বেড়ালের পায়ের ছাপ ছিল না। ওই ছাপ বেড়ালের পায়ের ছাপের তুলনায় অনেক বড় ছিল। আর কোথাও এই চিহ্নগুলো ছিল না, শুধু ওই একটা নির্দিষ্ট জায়গাতেই ছিল। আমি ওই দেয়ালটা ওপর পর্যন্ত দেখলাম। দেয়ালের ওই অংশটা 7 নম্বর বাড়ির দিকে যাচ্ছিল, যেটা তখন বন্ধ ছিল, তাদের ছাদের দিকে। তখন আমি বেশি কিছু বুঝতে পারলাম না, শুধু মনে হলো আমাকে ব্যাপারটা খুঁজে বের করতে হবে, কারণ যদি পরের দিন অন্য কেউ এই বিষয়ে অভিযোগ করে তাহলে আমি এত দূর থেকে কি করব। আমি দিনের আলোয় পুরো বাড়িটা খুঁটিয়ে দেখলাম, কোথাও কোনো চিহ্ন ছিল না। কিন্তু গার্ডের সেই নিষ্পাপ ছেলেটাকে দেখে আমার মন খারাপ হয়ে গেল। সে খুবই দুর্বল আর রোগা হয়ে গিয়েছে। বাচ্চাটা চুপচাপ একদিকে তাকিয়ে থাকতো, আবার ঘুমিয়ে থাকতো। তার খাওয়ার পরিমাণও প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। গার্ড আমাকে তার বাচ্চার তখনকার ছবি দেখালো, যখন সে নতুন নতুন এই বাড়িতে এসেছিল। সেই বাচ্চার তখনকার আর এখনকার ছবির মধ্যে আকাশ পাতাল তফাৎ। সে বলল, স্যার, এই কারণে আমি এখান থেকে চলে যেতে চাই। এই টাকা দিয়ে আমি কি করব যদি আমার বাচ্চাটা না থাকে? আমি উল্টো প্রশ্ন করলাম, তুমি কি কখনো অন্য কিছু খেয়াল করেছ? স্যার, পাশের বাড়িটা ঠিক না, যা কিছু আসে ওইখান থেকেই আসে। রাতে এই বাড়ির পর্দা নিজে থেকেই কেঁপে ওঠে, অনেক আওয়াজ হয়, যেন একজন আরেকজনকে আঘাত করছে। তারপর মনে হয় তাদের মধ্যে কেউ একজন নিচে মাটিতে পড়ে গেছে, কিন্তু বাইরে গিয়ে দেখলে কিছু পাওয়া যায় না। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম, কারণ আর সন্দেহের কোনো অবকাশ ছিল না। যা কিছু হচ্ছিল ওই পাশের বাড়িটাতেই হচ্ছিল। সেই রাতে আমি ওপরে নিজের ঘরে ছিলাম, আর নিচে গার্ড ও তার পরিবার ছিল। আমি আমার বন্ধুকে সব কথা বললাম। সে বলল, ওই দিন ইট পড়ার সময়ে আমার সন্দেহ হয়েছিল যে কোনো একটা সমস্যা আছে, কিন্তু ওই ঘটনার পর আর কিছু না হওয়াতে আমি ব্যাপারটাকে গুরুত্ব দেইনি। আমার বন্ধু আমাকে বাড়িটা ভালো করে দেখার কথা বলল। দেখো, সমস্যা হলে কাল এই ব্যাপারে কথা বলবো, কিছু একটা করব। 4-5 দিন আমি ঠিকঠাকভাবে ওই বাড়িতে কাটালাম। এক রাতে নিজের ল্যাপটপে অফিসের মেইল চেক করছিলাম। হিসাব নিকাশ করতে করতে ল্যাপটপের ব্যাটারি শেষ হয়ে গেল। আমি সেটা চার্জে লাগালাম। তখন দেখলাম রাত 3টা বাজে। আমি ঘরের লাইট বন্ধ করে জানালার দিকে তাকালাম এবং নিজের ঘরের পর্দা সরিয়ে সামনের ওই বাড়িটা ভালো করে দেখতে লাগলাম। কিছুক্ষণ ওই বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার মাথাটা চেপে ধরেছে, আর তখনই আমার চোখের সামনে বাড়িটা অদ্ভুতভাবে নড়তে শুরু করলো। বাম থেকে ডানে, ডান থেকে বামে। জানি না আমার মাথা ঘুরছিল নাকি আমার মনের ভুল ছিল, নাকি আমার ভেতরেই ভয়। ওই বাড়ির দিকে তাকানো আমার জন্য যেন একটা বিভীষিকা হয়ে উঠেছিল। আমি সঙ্গে সঙ্গে পর্দা টেনে দিলাম, ঘরে রাখা জগ থেকে পানি নিলাম আর গ্লাসটা মুখের কাছে আনলাম। তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। আমার হাত নিজে থেকেই কাঁপতে শুরু করলো। গ্লাসটা ধরে রাখা আমার জন্য কঠিন হয়ে পড়ল। আমি অবাক হয়ে গেলাম, শেষ পর্যন্ত আমার সাথে এ কি হচ্ছে। গ্লাসটা হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে আমি তাড়াতাড়ি সেটাকে টেবিলের উপরে রেখে দিলাম আর আমার হাতের দিকে তাকালাম, যা তখনও অনবরত কাঁপছে। আমার গলা শুকিয়ে কাঠ, তীব্র তৃষ্ণায় আমি অস্থির, কিন্তু কেমন যেন একটা জোর জুলুম ছিল যে আমি পানি আমার ঠোঁট পর্যন্ত আনতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যেন কোনো একটা কিছু আমার উপরে ভর করেছে। যদি আমি তখনই আমার মনকে সামাল না দিতাম তাহলে সেই অদৃশ্য শক্তিটা আমাকে নিয়ন্ত্রণ করে ফেলত। আমি মনকে শক্ত করলাম, আমাকে কিছু একটা করতে হবে।
তারপর আমার মুখ থেকে শুধু আল্লাহ শব্দটি বের হলো। এরপর আমার জিভ থেকে অনর্গল আয়াতুল কুরসি বের হতে শুরু করলো। আমি আয়াতুল কুরসি পড়ে নিজের চারিদিকে ফোঁ দিয়ে একটা সুরক্ষা বলয় তৈরি করলাম। আমার কপালে একটা ব্যথা শুরু হলো। তারপর মনে হলো আমার হাতের কাঁপুনি কিছুটা কমে এসেছে। আমি আমার কাঁপা কাঁপা হাতের আঙুল দিয়ে নিজের কপালটা মাসাজ করার চেষ্টা করলাম। ঠিক তখনই নিচ থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি নিচের দিকে দৌড়ালাম আসলে কি ঘটছে তা বোঝার জন্য। আমার মাথায় তখন গার্ডের ছোট ছেলেটার চিন্তা, আর কিছুই ছিল না এছাড়া। তখন আমি দরজার কাছে পৌঁছাইনি, তখনই পশুদের গর্জনের মতো আওয়াজ শুনলাম। ঠিক যেন দুটো হিংস্র চোখ একে অপরের সঙ্গে লড়াই করছে। আমার হৃৎপিণ্ড জোরে জোরে বিট করতে শুরু করলো, আর আমি অনুভব করলাম যেন কেউ আমার হাত দিয়ে চেপে ধরে আছে। ভয় পেয়ে আমি আবার ঘরের লাইট বন্ধ করে পর্দা সরিয়ে ওই বাড়ির ছাদটার দিকে তাকালাম। ছাদটা দেখে আমার মনে হলো ওখানে কিছু একটা আছে। অবাক করার মতো ব্যাপার ছিল এই যে আমি চোখে কিছুই দেখছিলাম না, কিন্তু আমি অনুভব করছিলাম ওইখানে কিছু একটা আছে যা আমাদের মনোযোগ আকর্ষণ করছে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার যত চেষ্টা করছিলাম ততই ভয় আর দুশ্চিন্তা আমার উপরে জেঁকে বসছিল। তারপর আমি অনুভব করলাম যেন কিছু একটা ছাদ থেকে উড়ে আমার দিকে আসছে। আমি ভয়ে পেছনের দিকে পড়ে গেলাম। আর কিছু মনে নেই। কিছুক্ষণ পর আমি আবার সাহস জোগালাম, উঠে ঘরের লাইট অন করলাম। আর কিছু না ভেবেই নিচের দিকে দৌড় দিলাম। নিচে এসে দেখি পাহারাদার কোরআন শরীফ খুলে বসে আছে, ছেলেকে ফোঁ দিচ্ছে। তার ছেলেটা কেমন যেন করছিল। ওই 3 বছর বয়সী ছেলেটা একটা পশুর মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওর মা পাশে বসে অঝরে কাঁদছিল। বাচ্চার এমন অবস্থা ছিল যে সে নিজে কি করছে বুঝতেই পারছে না। বাচ্চার এই অবস্থা দেখে আমি আরও রেগে গেলাম। আমি বাইরে তাকালাম, সব দরজা জানালা বন্ধ ছিল। আমি জোরে জোরে বাচ্চার উপরে দোয়া দুরুদ পড়তে শুরু করলাম। আমাকে দেখে গার্ড আর তার বউ জোরে জোরে দোয়া পড়তে শুরু করলো। বাচ্চাটা প্রথমে অদ্ভুতভাবে মাটিতে গড়াতে গড়াতে জোরে জোরে কাঁদতে লাগলো। তারপর ধীরে ধীরে দোয়া শুনে ঘুমিয়ে পড়লো। আমি গার্ডকে জিজ্ঞেস করলাম বাচ্চার অবস্থা কতদিন ধরে এমন। সে বলল 2 মাস হয়ে গেছে। তার আগে সে শুধু দুর্বল আর খিটখিটে ছিল। আমরা ভেবেছিলাম হয়তো বাচ্চাটা জেদি হয়ে উঠেছে, কিন্তু এই পরিস্থিতি আমাকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি নিশ্চিন্তে বাড়ি ছেড়ে দাও, তবে কাল আমরা কাউকে দেখাবো যেন বাচ্চার ওপর থেকে এই অশুভ প্রভাবটা চলে যায়। তারপরে যখন খুশি যেখানে খুশি তুমি চলে যাবে। আমার তরফ থেকে তোমাকে অনুমতি দিলাম, কারণ প্রথমত তোমার সন্তানের জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাবতে শুরু করলাম যে কাউকে দেখাতে হবে, আর তখন থেকে আমার সঙ্গে সবকিছু খারাপ হতে শুরু করলো। যে ল্যাপটপটা আমি কাজ শেষ করে চার্জে দিয়েছিলাম, ওই রাতের পর থেকে সেটা একদমই অন হয়নি। আর যে জানালা দিয়ে আমি রাতে ওই ছাদের দিকে দেখেছিলাম তার কাঁচে একটা বড় ফাটল ধরেছিল। সারা রাত আমি অস্থিরতার মধ্যে কাটালাম। এক মুহূর্তের জন্য শান্তি পেলাম না। আমি অবাক হচ্ছিলাম এই গার্ডটা এখানে এতদিন কিভাবে আছে। আমি আমার বন্ধুর সঙ্গে মিলে চেষ্টা করলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যত দেরি হবে ততই সবকিছু খারাপের দিকে যাবে, আর তারপর এমন পরিস্থিতি হবে যে এই বাড়িতে থাকা আর সম্ভব হবে না। আমি আমার জমানো সব টাকা এই বাড়িতে ঢেলে দিয়েছিলাম, তাই সব কিছুতে সতর্ক হতেই হবে। আমি কোনো ভণ্ড বা খারাপ মানুষের হাতে পড়তে চাইনি। আমার হাতে সময় কম ছিল, আমাকে ফিরে যেতে হবে। যারা এই সব বিষয় সম্পর্কে জানে আমি তাদের কাছে এই ঘটনাগুলো বললাম, যেন কেউ না কেউ আমাকে সঠিক ব্যক্তির কাছে পৌঁছিয়ে দিতে পারে। আমি আমার এলাকার লোকদের সঙ্গেও দেখা করলাম, যদি কেউ এই বাড়ি সম্পর্কে কিছু জানে। কথা বলে জানতে পারলাম কিছুদিন আগেই ওখানে একটা দম্পতি থাকতো। তাদের একটা ছেলে, ছেলের বউ আর এক নাতি ছিল। তারা যখন থেকে ওই বাড়িতে এসেছিল বাড়িটা সারা সময় বিষণ্ণতায় ছেয়ে থাকতো। স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, এতটাই যে বারবার হার্ট অ্যাটাক, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তাদের ছেলের একটা বড় দুর্ঘটনা ঘটল। তারপর তাদের নাতিদের সঙ্গেও বেশ কিছু ঘটনা ঘটল। শেষ পর্যন্ত তারা ওই বাড়িটা খালি করে চলে যায়। এখন ওখানে খুব কমই তাদের কোনো আত্মীয় স্বজন আসে। যারা আসে কিছুদিন সময় কাটিয়ে তারাও চলে যায়। তাদের যাওয়ার পর থেকেই বাড়িটা আবার এরকম বন্ধ পড়ে থাকে, কিন্তু এখানে লাইট সবসময় বন্ধ থাকে। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। রাতে আমার সঙ্গে যা কিছু হয়েছিল সেটা আমি নিজেও কাউকে বলতে চাইনি, কারণ তাহলে ব্যাপারটা গুজবে পরিণত হবে। হয়তো এই কারণে ওই বাড়ির মালিকও আমার বন্ধুকে কিছুই বলেনি। আমার বন্ধুর ফোন এলো
যে আমাদের কারো সঙ্গে দেখা করতে যেতে হবে। আমার তখন শরীরটা একটু অদ্ভুত লাগছিল, মন চাইছিল না বিছানা থেকে উঠতে, চেয়েছিলাম ওখানেই শুয়ে থাকি, কিন্তু আমি জানতাম নিজেকে শক্ত না করলে আর কোনো উপায় নেই। যদি আমি দুর্বল হয়ে পড়ি তবে যে অশুভ সত্তাটা আছে সেটা আমাকে তার নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করবে। আমি গোসল করে নামাজের জন্য অজু করছিলাম। কাছের মসজিদে গার্ড আর তার ছেলেকে নিয়ে গেলাম। বললাম, নামাজ পড়ো আর বাচ্চাটাকেও পাশে বসিয়ে রাখো। বাচ্চাটার একদমই বসার মতো কোনো শক্তি ছিল না, সে মসজিদের একপাশে শুয়ে পড়ল। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম। জামাত শেষ হলে আমি মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছে গেলাম, যেন বাচ্চার ওপর একটু দম করিয়ে দেয়া যায়। আমার নিজের আর আব্দুল হকের জন্য এটা জরুরি ছিল। আমি ইমাম সাহেবের সঙ্গে দেখা করলাম এবং তাকে বাচ্চাটির সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তিনি বাচ্চাটিকে দেখলেন আর বললেন, কবে থেকে এই বাচ্চাটার অবস্থা এমন? আব্দুল হক সব খুলে বলল। এরপর তিনি বললেন, এই খারাপ দৃষ্টি বাচ্চার ওপরে খুব বাজেভাবে প্রভাব ফেলেছে, এভাবে বাচ্চা ভালো হবে না। আব্দুল হক আর আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম। আমি বললাম, আপাতত কিছু করে দিন, আমি এই কাজের জন্য উপযুক্ত কাউকে দেখছি না। তিনি বললেন, এই বাচ্চাটির সঠিক চিকিৎসার প্রয়োজন। আমি বুঝতে পারছি না এই নিষ্পাপ বাচ্চাটা কিভাবে ওই শয়তানি সৃষ্টিকে সহ্য করেছে। তিনি কিছু একটা পড়ে ফোঁ দিলেন। আব্দুল হকের ব্যাপারে সতর্ক থাকতে বললেন। তিনি বললেন, তোমার কিছু ভালো কাজ ছিল, তাই তোমার ক্ষতি বেশি হয়নি। আমি এটা শুনে একেবারে হতভম্ব হয়ে গেলাম। মসজিদ থেকে বেরিয়ে এলাম, কিন্তু জানি না কেন তখন আমার মনটা খুবই উদ্বিগ্ন ছিল। ভেতর থেকে কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। আমি বারবার নিজের ওপরে দোয়া দরুদ পড়ছিলাম। সেই নিষ্পাপ শিশুটির মুখ আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। ট্যাক্সির যাত্রাটা বেশ লম্বা মনে হচ্ছিল। হঠাৎ সামনে থেকে আসা একটা মোটরসাইকেলের সঙ্গে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মোটর বাইক চালক বেশ দূরে ছিটকে পড়লেন। আমি ট্যাক্সি চালককে চেঁচিয়ে বললাম, আপনি এটা কি করলেন? আর সে আমার মুখের দিকে তাকিয়ে হাবুডুবু খেতে লাগলো। ভাগ্য ভালো, ওই বাইক চালকের শরীরে শুধু ছোটখাটো চোট লেগেছিল। আল্লাহ বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন। আমি কিছু টাকা তার হাতে দিয়ে বললাম, আমি নিজেই হাসপাতালে নিয়ে যাচ্ছি। সে আমাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমি এতটাই তাড়াহুড়ায় ছিলাম যে তাকে বললাম, তুমি টাকাটা রেখে দাও। ট্যাক্সিওয়ালার ভাষ্যমতে হঠাৎ করে তার চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল, তাই সে সামনে থেকে আসা বাইকটিকে দেখতে পায়নি। আমি যা কিছু নর্মালি নিচ্ছিলাম সেটাই আমাকে আঘাত করছিল। মনে হচ্ছিল এই অশুভ শক্তিটা সব সময় আমাকে বাধা দিচ্ছে, আমার উপরে বাধা হয়ে দাঁড়াচ্ছে। হয়তো ইমাম সাহেবের দোয়া আমাদের সেদিন রক্ষা করেছিল। আমি সঙ্গে সঙ্গে কিছু সাদগা দিলাম এবং আমার বন্ধুর কাছে পৌঁছালাম। আমার বন্ধু আমাকে একজন আলেম সাহেবের কাছে নিয়ে গেল। সেই আলেম সাহেব আমাদের সঙ্গে বাড়ি এলেন, বাড়িটা ভালো করে দেখলেন এবং বললেন, তোমাদের বাড়িতে কিছু নেই, কিন্তু পাশের বাড়িতে অদৃশ্য মাখলুকের বাসা আছে, যেগুলো ওই বাড়ি থেকেই আসছে, তাই তারা তোমাদের কষ্ট দিচ্ছে। যেহেতু শিশুটি নিষ্পাপ, তাই সে সহজেই সেই শয়তানের মাখলুকের কবলে পড়েছে। ওই মাখলুকটাই শিশুটাকে পশুর মতো করে তুলছে। প্রথমে 3টা কালো ছাগল 3 দিন ধরে এই জায়গায় কুরবানি করুন, আর তাদের রক্ত 3 দিন পর্যন্ত বাড়ির 4 কোণে ছিটিয়ে দিন। এর মধ্যে আমরা বাড়ির সুরক্ষা করব, আর আপনাকে বাড়ির দেয়াল আরও উঁচু করতে হবে। এই সময়ে দোয়া কালাম পড়া চলবে, যাতে ওই শয়তান আধ্যাত্মিক প্রক্রিয়ায় এই দেয়াল অতিক্রম করতে না পারে। আব্দুল হকের বাচ্চার বউকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং বাচ্চার চিকিৎসা শুরু হলো। এই সব কিছুর মধ্যে এমন সব আওয়াজ হচ্ছিল যেন পশুর আর্তনাদ, যা কান ফাটিয়ে দেয়। যখন তারা দেয়ালটা উঁচু করছিল তখন এত বেশি কান্নার শব্দ হচ্ছিল কি বলবো। পুরো বাড়ির এক একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছিল। জানি না কোথা থেকে আমার মধ্যে এত সাহস আর শক্তি এসেছিল। ওই বাচ্চার সম্পূর্ণ চিকিৎসা করানো হলো। আলেম সাহেবের মতে ওই দুষ্টু প্রাণী কিছুদিনের মধ্যে বাচ্চার শরীর থেকে সরে যাবে, কিন্তু বাচ্চার মন আর শরীরের যে ক্ষতি সে করেছে তা ঠিক হতে সময় লাগবে। আর তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের ভয়ের সেই দুঃস্বপ্নটা কমে আসছিল, কারণ নিজেকে মজবুত রাখার জন্য আমি অক্লান্ত চেষ্টা চালাচ্ছিলাম। ওই বাড়ি থেকে অনেক দিন পর্যন্ত জোরে জোরে রাগ, গর্জন আর কান্নার আওয়াজ আসত। যতই উচ্চস্বরে শব্দ শুনতাম ততই আমি সূরা বাকারা তেলাওয়াত করতাম। আল্লাহর অশেষ রহমতে কিছুদিন পর সেই আওয়াজগুলো থেমে গেল। 1 বছর পর আমরা নিজেরাই ওই বাড়িতে উঠে আসি। আমার ব্যবসাও এখানেই শুরু করি। আল্লাহর রহমতে এই বাড়িটা এখন পুরোপুরি শান্তিপূর্ণ।
তবে আমরা এখনও প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করি আর সাদকা খয়রাত চালিয়ে যাই। আবারও বলতে হয়, এসবের কারণেই আমরা এই অশুভ শক্তিকে পরাজিত করতে পেরেছি। আব্দুল হকের ছেলে মাশাল্লাহ এখন বেশ বড় হয়ে গেছে। সে এখন পুরোপুরি সুস্থ সবল, আর এখন সে আমাদের বাসাতেই থাকে। এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য শুধু এটুকুই ছিল যে নিজের মনকে কখনো খালি রাখবেন না। আল্লাহর কোরআন অনেক বড় একটা শক্তি, আর এই শয়তানি সৃষ্টিগুলো থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। কিন্তু ওই বাড়িতে এই শয়তানের আবাস কিভাবে হয়েছিল কেউ জানে না, কেউ মুখ খোলেনি। এখন বাড়িটা আর সেখানে নেই, ভেঙে নতুন বাড়ি করা হয়েছে। কিন্তু নতুন বাড়ি করার সময় কাজ শুরু হলে মাঝখানে 2 সপ্তাহের মতো কাজ কেন যেন বন্ধ ছিল। 7 দিন টানা ওই বাড়ির ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন কিছু উদ্ধার করা হয়েছে। এই বলে জামশেদ সাহেব ওনার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা ঘটনা। আশা করছি ভালো লেগেছে। এই কথা বলে শেষ করেছেন সাবিত আলম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। শুভ সন্ধ্যা রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার 2022 সালে পাঠানো একটা ঘটনা ইউটিউবের এক্সট্রা এপিসোডে প্রচারিত হয়েছিল। এরপর ব্যস্ততার কারণে আর লিখতে পারিনি। যাই হোক, আজ কয়েকটি ছোট ঘটনা পাঠাচ্ছি, ভালো লাগলে প্রচার করবেন। আমি অঞ্জন, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত। পরিচয় পর্ব দীর্ঘায়িত না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা 1। সময়কাল 2019। আমি তখন স্নাতক প্রথম বর্ষের ছাত্র। দিনটি ছিল বৃহস্পতিবার। আমার বাসা ঢাকায় হওয়াতে সেদিন রাত 8টার বাসে ক্যাম্পাস থেকে ফেরার উদ্দেশ্যে হল থেকে রওনা দেই এবং হল থেকে বের হই রিক্সা নিয়ে। রিক্সা বটতলা ক্রস করতেই দেখলাম জনমানবহীন একটি পরিবেশ। কামালউদ্দিন হল থেকে রেজিস্ট্রার ভবনের রাস্তায় তেমন একটা লোক আর আলো কোনোটাই তখন ছিল না, কেবল একটা ল্যাম্পপোস্ট ছাড়া। রিক্সা যখন ল্যাম্পপোস্টের কাছে পৌঁছলো, ওপরে তাকাতেই দেখতে পেলাম অনেক উঁচু একটা গাছ, তাতে কোনো পাতা নেই। তার একদম শীর্ষে সাদা কাপড়ে একটা অবয়ব বসে আছে। রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা ওপরে দেখেন। উনি তাকানোর পর আর কোনো কথা না বলে দ্রুত রিক্সা চালিয়ে ট্রান্সপোর্ট পৌঁছান। ভাড়া মিটিয়ে তাকে জিজ্ঞেস করলাম, মামা গাছের উপরে কিছু দেখেছিলেন? রিক্সাওয়ালা মামা বললেন, আর মনে করেন না ভাই, ওই রাস্তা দিয়েই খ্যাপ না পাইলে একা যাওয়া লাগবে। আল্লাহর নাম নিয়ে চলি, সাবধানে যায়েন বলে তিনি চলে গেলেন। রাস্তায় আর কোনো ঝামেলা হয়নি, বাসা অবধি পৌঁছে যাই। ঘটনা 2। সেদিন বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি, কারণ সকাল 9টা থেকে 3টা পর্যন্ত ক্লাস, তারপর ল্যাব এবং জার্নিতে বেশ ক্লান্ত ছিলাম। হঠাৎ রাত 4টারও কিছু পরে আমার ঘুম ভাঙে। জেগে দেখতে পাই আমার বেডের নিচ থেকে একটা হাত বের হয়ে আমার বাম পার হাঁটুতে অনেক জোরে চেপে রেখেছে। আমি হতবিহ্বল হয়ে পড়ি। আমার অনেক শক্তি খরচ হয়, আমি শক্তি দিয়ে নড়ার চেষ্টা করি, ব্যর্থ হই। আমার পাশেই আমার ভাই শুয়েছিল। অনেক চেষ্টা করেও মুখ থেকে আওয়াজ অবধি বের হয়নি আমার। এতক্ষণ এভাবে গেছে খেয়াল করিনি।
হঠাৎ আমার বাসার পাশের মসজিদে আজান দেয়। ধীরে ধীরে আমার পা শিথিল হয়। ভাইকে ডেকে তুলি, পানি খাই। একই দিনে দুইটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হই আমি। ঘটনা 3। এই ঘটনাটি 2017 সালের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমি ঢাকা থেকে গ্রিন লাইন পরিবহনের নাইট কোচে রওনা দেই। বাসে বেশিরভাগ পরীক্ষার্থীরাই ছিলেন, তাই কারো চোখে ঘুম ছিল না। বেশিরভাগ ক্ষীণ স্বরে কথা বলছিলেন। পরদিন পরীক্ষা, স্ট্রেস ফ্রি থাকার জন্য সিট বেশ খানিকটা হেলিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করি। ঘুম কিছুতেই আসছিল না, তাছাড়া সবাই জাগা। রাত 3টার কিছু বেশি সময় হবে, জানালা দিয়ে সাদা একটা বিল্ডিং দেখতে পাই। ভাবি ঘুম তো আসছেই না, সিট ঠিক করব, এজন্য উঠে বসেছি মাত্র। চোখ বামের ধান খেতে যেতেই দেখি সাদা কাপড় পরা, চুল এলোমেলো যেন বাতাসে উঠছে এমন একটা মহিলা দাঁড়িয়ে আছে রাস্তার পাশেই। আমি ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যাই। ঠিক তখনই গাড়ি বেশ জোরে টান দেয়। আমি বসে থাকতে পারিনি। এরপর আর বসার চেষ্টাও করিনি। সকালে বাস সিলেটের কদমতলী বাস স্ট্যান্ডে থামে। নামার সময় দেখি গতরাতের সেই ড্রাইভার বাসের গ্লাসে পানি দিচ্ছে। তাকে জিজ্ঞেস করলাম, চাচা, কাল রাতে 3টার দিকে ধান খেতে কিছু দেখেছিলেন? ড্রাইভার বলল, কি? সাদা কাপড়ে কাকতাড়ুয়া ছিল না ওইটা, যেটা দেখে আপনি জোরে টান দিলেন? 11 বছর ধরে রাতে কোচ চালাই, অনেক সময় অনেক কিছু দেখি। এইসব দেখলেও না দেখার মনে করেই চলে যাই ভাতিজা, না হলে দুর্ঘটনা ঘটতে পারে। এরপর কিছু কথাবার্তা বলে সেখান থেকে চলে আসি। পরীক্ষার পর আর নাইট কোচে ব্যাক করার দুঃসাহস দেখায়নি। ঘটনা 4। এই ঘটনাটি রিসেন্ট। ঈদুল আজহারের দ্বিতীয় দিন গোপালগঞ্জ গিয়েছিলাম এক বিয়ের দাওয়াতে। ঈদ, তাই 2টা অবধি বাস চলাচল করবে। সেই রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। যাত্রী সংখ্যা ভালোই ছিল। বাস ছাড়ল 12:10। শুরুতে বেশ ভালোই চলছিল। ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলাম। হঠাৎ খেয়াল করলাম গানের মধ্য দিয়েই ফিস ফিস করে দুর্বোধ্য ভাষায় কেউ কিছু বলছে। পাশের সিটে ভাই ঘুমাচ্ছিল। কান থেকে ইয়ারফোন খুললাম, দেখি কোনো শব্দ নেই। যাত্রীরাও সবাই ঘুমে। ইগনোর করে আবার ইয়ারফোন লাগালাম। গানের মধ্য দিয়ে আবার সেই অদ্ভুত শব্দ। ভাবলাম বাতাসের শব্দই হবে হয়তো। বাস যখন মকসুদপুর আসলো তখন চেকার উঠল। বাস সাইড করল। বেশ কিছুক্ষণ বাস দাঁড় করানো। কান থেকে ইয়ারফোন খুললাম কি হচ্ছে তা বোঝার জন্য। দেখলাম ড্রাইভার ও হেল্পার চেকারের সঙ্গে কি নিয়ে যেন কথা বলছে। বেশ কিছুক্ষণ পর বাস ছাড়ল। এবারে আর ইয়ারফোন লাগাইনি। হঠাৎ বাস দেখি বাউলি দিচ্ছে। যাত্রীরা সকলে জেগে। রাস্তা ফাঁকা, কোনো বাসের সাথে প্রতিযোগিতা না, একা ড্রাইভারই এইভাবে চালাচ্ছে। খেয়াল করলাম ড্রাইভার এবার জোরে জোরে বলছে, তুই আমারে মারছোস, আমিও তোরে মারুম, রাখ। এরকম অনেক কিছু। যাত্রীরা হেল্পারকে দেখে বোঝানোর চেষ্টা করলো এবং জানতে চেষ্টা করলো কি হচ্ছে। হেল্পার বলল ড্রাইভারকে জিনে ধরেছে। আমি দেখতেছি কি করা যায়। এরপর বাস সাইড করানো হলো। ড্রাইভার চোখে মুখে পানি দিল। হেল্পার ভাঙা অবধি চালালো। এরপর ভাঙা থেকে আরেকজন ড্রাইভার উঠল। বাকি পথ সেই চালক গাড়ি চালান এবং কোনো সমস্যা হয়নি। আমাদের যাত্রাপথে কত রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যা আমরা আন্দাজও করতে পারি না। এ ধরনের অলৌকিক ঘটনা ডেকে আনতে পারে মারাত্মক বিপদও। তবুও সকলের যাত্রা শুভ হোক এই কামনায় শেষ করছি। ঘটনাগুলো চাইলে অডিও ক্লিপে পাঠাতে পারতাম, এতে হয়তো আমার শ্রম ও সময় বাঁচত। কিন্তু আপনার মুখ থেকে ঘটনা শুনব বলেই এই আয়োজন। ধন্যবাদ অঞ্জন আপনাকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি আপনার এই ঘটনা যারা শুনলেন তারা উপভোগ করেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি অশরীরী,
আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি বাংলা টাইপে অনেক কাঁচা, তাই লেখাতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি 2014 থেকে 2016 সাল পর্যন্ত ভূত এফএম শুনতাম। মাঝে হঠাৎ আপনাদের শো বন্ধ হয়ে যাওয়াতে অনেক খারাপ লেগেছে। কিছুদিন আগে হঠাৎ ফেসবুকে একটা ভিডিও দেখে অনেক খুশি লেগেছে। আমার অনেক দিনের ইচ্ছা আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি কোথাও ঘটনা না দেওয়ার কারণে সাহস করে উঠতে পারিনি। আজ কেন জানি না লিখে থাকতে পারলাম না। আসলে এই পৃথিবীতে মানুষের পাশাপাশি অন্য আরেকটা জগৎ আছে, যেখানে মানুষের মতোই অন্য প্রাণের অস্তিত্ব আছে, যা আমাদের দৃষ্টির অগোচরে। আমার জীবনে আমি এমন কিছু বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর একটা কথা যেটা আপনি সব সময় বলে থাকেন, বিশ্বাস করা আর না করা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো কথা না বাড়িয়ে আমি ঘটনায় যাচ্ছি। শুরুতেই আমি আমার পরিচয় দিই। আমি সাথী, বাসা চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কোনো একটি গ্রামে। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি গ্রামের নামটা উল্লেখ করছি না। এখন ঘটনাতে আসি। আমার সাথে ঘটনাটা ঘটে আমার বিয়ের 8 মাস পর, 2017 সালের জুন জুলাইয়ের মাঝামাঝি। শুরুতে কিছু কথা না বললেই না, আমার শ্বশুর বাড়িতে যাওয়ার আগে ছোট একটা নদী পাশ কাটিয়ে যেতে হয়, যাকে হালদা নদী বলে। ওই হালদার পার থেকে একটা ছোট রাস্তা আমার শ্বশুর বাড়ির দিকে গেছে। সেই রাস্তা দিয়ে 4 মিনিট হেঁটে গেলেই আমার শ্বশুর বাড়ি। বাড়িতে ঢোকার আগে একটা ছোট পুকুর পাশ কাটিয়ে যেতে হয়। এখন বাড়ির একটু বর্ণনা দিয়ে দেই। কেন আমি এত সব বলছি সেটা ঘটনার মাঝে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার শ্বশুর বাড়িতে মাটি ভরাট করে আরো 2টো রুম করা হয়, রান্নাঘর আর বাথরুম একসাথে। বলে রাখা ভালো যে যে জায়গাতে রুম করা হয় ওইখানে আগে ময়লা ফেলা হতো এবং তাদের ওয়াশরুম ছিল, আর জায়গাটা খুব একটা ভালো ছিল না। হুজুর কবিরাজের সাহায্যে জায়গাটাকে বন্ধ করে এই বাড়তি রুম করা হয়। ঘরের ডান পাশে আমার জন্য টিন দিয়ে একটা রুম করা হয়েছিল। আমার রুমের সাথে আগের রুমে থাকতো আমার শাশুড়ি। এখন ঘটনায় আসি। বিয়ের কয়েক মাস ভালোই চলছিল। আমি যখন 6-7 মাসের প্রেগনেন্ট, সেই দিনটা ছিল মঙ্গলবার। আমার ঘন ঘন ওয়াশরুমে যেতে হয় বিধায় আমি সেই রাতে ডান পাশে শুই, যাতে আর উঠতে অসুবিধা না হয়। আর হাতে একটা গ্যাস লাইট রাখি সব সময়। আমার শরীরটা ভালো না, অস্বস্তি ভাব লাগে রাতে, আমি ঘুমোতে পারতাম না ঠিক মতো। সেই কারণে তো ওই দিন মঙ্গলবার রাত প্রায় 2টা। ঘুম না আসা সত্ত্বেও আমি চোখটা বন্ধ করে রাখি। হঠাৎ একটা ফিস ফিস আওয়াজে আমি চোখ মেলে তাকাই আর অনুভব করি আমার বাম পাশে রুমের বাইরে থেকে নারী পুরুষ মিশ্রিত শান্ত গলায় কেউ কথা বলছে। আমি যখন ওই দিকে তাকাই, 2টা ঝাপসা অবয়ব আমার চোখের সামনে ভেসে ওঠে। কালো বোরখার মতো কিছু পড়ে আছে একজন, আরেকজন একটা জুব্বা পরা। হঠাৎ তাদের চোখে চোখ পড়তেই ওরা আমার দিকে হাত বাড়িয়ে দেয় আর শান্তভাবে বলে, আমাকে তোমার হাতটা একটু দাও, আমাদের সাথে এসো। এই বলে আমার দিকে হাতটা বাড়িয়ে দেয়। আমি হঠাৎ এমন কিছু দেখে অনেক ভয় পেয়ে যাই আর অনেক জোরে জোরে কান্না করতে থাকি। কিন্তু আমার কান্নার শব্দ যেন কোনোভাবেই মুখ দিয়ে বের হচ্ছে না। আমি দেখছি আমাকে বারবার শান্ত গলায় তারা ডাকছে আর হাতটা বাড়িয়ে আছে। আমি কোনো মতেই আমার হাতটা এগিয়ে দিচ্ছি না। আমি নড়াচড়া করতে পারছি না। তখন কোনো দোয়াও মুখে আসছে না। হাতে আমার গ্যাস লাইট থাকার পরেও জ্বালাতে না পেরে আমি কেঁদে যাচ্ছি। এভাবে প্রায় 30 মিনিট কেটে যায়। আর তারপর আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করি। অনেক কষ্ট করে হাতের গ্যাস লাইটটা জ্বালাতে পারি, আর তাতেই মশারিতে আগুন লেগে যায়। তখন ওই অদৃশ্য নারী পুরুষ মিশ্রিত শান্ত গলাটা মুহূর্তে বিরক্তি নিয়ে গর্জে ওঠে, আমি চলে যাচ্ছি, কিন্তু
দিন দিন পরে আবার আসব। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না, এখান থেকেই শুরু। ওই দিন রাতে আমি চিৎকার করে ওঠাতে সবাই আমার কাছে আসে। কি হয়েছে জিজ্ঞেস করাতে আমি কিছু বলিনি, কারণ তখন আমি অনেক বেশি ভয় পেয়েছি বলে বলার মতো অবস্থায় ছিলাম না। তারা বুঝতে পারে এবং বেশি কিছু জিজ্ঞেস না করে আমাকে দোয়া পড়ে ফুঁ দিয়ে তারপরে ঘুমাতে বলে। রাতটা কোনো মতে পার করে সকালে বিস্তারিত সবকিছু খুলে বলি। পরে তারা তাদের দুঃসম্পর্কের এক মামির কাছে যায়। বলে রাখি, উনি কবিরাজি কাজ করেন। তারা গিয়ে আমার বলা সব কথা ওনাকে বলেন। পরে আমাকে 2টা তাবিজ পানি পড়া দিয়ে সেগুলো ব্যবহার করতে বলা হয়। আমি নিয়মিত ব্যবহার করলেও মনে ওই ভয়টা থেকেই যায়। ওই অবয়ব তো 3 দিন পরে আসবে বলেছে, তার মানে কি আবার আসবে আমাকে নিতে? এই সব ভাবতে থাকি আর আমার মনের ভয়টা অনেক বাড়তে থাকে। দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো। আমি রাতে দোয়া পড়ে ঘুমাই। ভাগ্যক্রমে আমার কাছে আসতে না পেরে আমার শাশুড়ির কাছে চলে যায়। সেই দিনটা ছিল শনিবার, রাত 2টার মতো বাজে। সেম টাইমে ওই অবয়বটি আসে। কালো ছায়ার মতো অনেক লম্বা আকৃতির মুখটা। তেমন খেয়াল না করলেও উনি দেখতে পান কয়েকটা কালো অবয়ব। তারা সবাই তাকে নেয়ার জন্য অনেক জোরাজুরি করছে। উনি সবাইকে অনেক ডাকাডাকি করেন, কিন্তু কোনো লাভ হয় না, কেননা ওনার চিৎকার কেউ শুনতে পায়নি। ওনাকে টেনে উপরে তুলে নিয়ে আবার নিচে ফেলে দেয়। এইভাবে চলে বেশ কিছু সময়। যখন ফজরের আজান দেয় তখন ওনাকে ছেড়ে দেয়া হয়। সকাল হলে বিষয়টা সবাইকে তিনি বলেন। বিষয়টা দেখবে বলে আমার হাজবেন্ড ওনার কাজে চলে যান। সকাল গড়িয়ে বিকাল হয়, কিন্তু আমার শাশুড়ির সমস্যাটা অন্য রূপ নেয়, যা নিজের চোখকে বিশ্বাস করানোর মতো না। সময়টা ছিল সন্ধ্যা হওয়ার ঠিক 10-15 মিনিট আগে। দেখি উনি কথা বলার সময় অস্বাভাবিকভাবে তার মুখটা বেঁকে যাচ্ছে। ওনার মুখটা কান অবধি চলে যায় আর খুব ভয়ঙ্কর একটা আকৃতি হয়ে যায়, যা দেখে আমি নিজেও অনেক ভয় পাই আর সাথে সাথে আমার হাজবেন্ডকে কল দেই। তারপর আমার শাশুড়িকে আমার মামি শাশুড়ি এসে নিয়ে যায়। ওনাকে নিয়ে যাওয়ার পর আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলে আমি ভয় পাবো বলে আমাকে তেমন কিছু না বললেও আমি শোনার জন্য জোরাজুরি করতে থাকি। তখন তিনি বলেন, আমাদের এই রুমগুলো বাঁধার আগে এই জায়গাটা ছিল খোলামেলা অপরিষ্কার একটা জায়গা, যেখানে ময়লা ফেলা হতো। পরবর্তীতে এইখানে মাটি ভরাট করে রুমগুলো করা হয়েছে। কিন্তু এই জায়গাটা বন্ধ করার আগে মামির কাছে আমরা যাই, আর ওই জায়গাতে অনেক বছর ধরে একটা জিন পরিবার আছে বলে জানতে পারি। তারা এখান থেকে যাবে না। যদি তাড়ানোর চেষ্টা করা হয় তাহলে কারো না কারো কোনো ক্ষতি করবে বলে জানি। আর তাদের নাকি ওইখান দিয়েই যাতায়াতের রাস্তা। উনি নাকি সেই কাজটা করতে পারবেন না। পরে একজন হুজুরের কাছে আমরা যাই, বিভিন্নভাবে জায়গাটা বন্ধ করে ঘর উঠাই। তোমার কাছে এসেছিল মূলত তোমার বড় কোনো ক্ষতি করতে, আর তুমি প্রেগনেন্ট বলেই তোমার ওপর নজর দিয়েছিল। কিন্তু তোমার শরীরে তাবিজ থাকার কারণে তোমার কাছে আসতে না পেরে অনেক ক্ষিপ্ত হয়ে যায় আর আম্মুকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ফজরের আজান দেয়ায় ছেড়ে দেয় এবং পরবর্তীতে ওনার শরীরে আসর করে। এই বলে উনি চুপ হয়ে যান। হুজুরের চিকিৎসা এবং পাশাপাশি ডাক্তারি চিকিৎসা দিয়ে অনেক কষ্টে প্রায় 1 মাস ধরে শাশুড়িকে সুস্থ করা হয়। 70-80 হাজার হুজুরের চিকিৎসার জন্য খরচ হয়, কিন্তু ওনাকে বলা হয় উনি যেন তাবিজটা না খোলেন শরীর থেকে, আর কোনো মৃত ব্যক্তির বাসায় যেন উনি না যান, সন্তান হয়েছে এমন ঘরে যেন না ঢোকেন, তাহলে নাকি তাবিজের গুণ নষ্ট হয়ে যাবে। আমি মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। এই বুঝি সব শেষ হয়েছে। কিন্তু কে জানতো ওই কালো ভয়ঙ্কর অবয়বটা আমার পিছু ছাড়বে না। আমার বলা ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন, তারপর বাকি অংশগুলো দেব। আর হালদা নদী নিয়েও ছোট ছোট ঘটনা আছে, আমি শাশুড়ির মুখ থেকে শুনেছি। আপনাদের যদি আমার বলা ঘটনা ভালো লাগে তাহলে আরো উৎসাহ পাব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমরা পরবর্তী ঘটনাগুলোর জন্য ওয়েট করব। আশা করছি খুব দ্রুতই তিনি সেগুলো পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। বৃহস্পতিবার এবং শুক্রবারের পরে আরও একদিন যাদের ইচ্ছে করে ভয়ের রাজ্যে হারিয়ে যেতে, তাদের জন্যই এই বিশেষ আয়োজন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জুনায়েদ মাহফুজ, লিখছি বরিশাল থেকে। শুরুতে কিছু কথা বলে নেই। আমার লেখার ভেতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সর্বপ্রথম 2017 সালে ভূত এফএম শুনি আমার ভাইয়ের সাথে। ওই সময় শোটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর সব সময় ভূত এফএম শুনতাম। এরপর যখন শুনতে পাই যে ভূত এফএম বন্ধ হয়ে গেছে, তখন বেশ খারাপ লাগে। তারপর শুনলাম ভূত এফএম এর মতোই ভূত.com ফিরে এসেছে। এরপরে ইচ্ছা জাগলো একটি ঘটনা শেয়ার করার। তারপরে 3টা ঘটনা এ পর্যন্ত শেয়ার করেছি, একটিও পড়ে শোনানো হয়নি। একটু খারাপ লেগেছিল বিষয়টা। আমি চিন্তা করছি হাল ছেড়ে দিলে হবে না, তাই আবারও লিখতে বসলাম। ভাইয়া পড়ে শোনালে খুশি হতাম। আচ্ছা, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটা আমার দাদির কাছে শোনা। ঘটনাটা ঘটে আমার দাদির বাবার সাথে, মানে আমার বড় বাবার সাথে। প্রথমে আমার দাদি ঘটনাটা বলতে চাননি, তারপরে আমি একটু জোরাজুরি করি, পরে তিনি বলতে শুরু করেন। ঘটনাটা ঘটে আজ থেকে 55 থেকে 60 বছর আগে। তখন আমার বাবা একজন যুবক ছিলেন এবং একদিন বাবাকে একটা ইলিশ মাছ কিনে আনতে বলা হয়। আমার বাবা সন্ধ্যার পরে বের হলো মাছ কিনতে। মাছ কিনতে কিনতে একটু দেরি হয়ে যায়। আনুমানিক রাত 11:30 বাজে। সে সময় গ্রামে রাত 8টা বাজা মানে অনেক রাত। তারপরে তো 11:30। আমার বাবা মাছ কিনে যখন আমাদের বাসার সামনে বাঁশঝাড়ের কাছে আসে, তখন একটা বেড়াল পথ আটকায়। তখন আমার বাবা মোটামুটি বুঝে যায় যে এটা স্বাভাবিক কিছু না। তারপরে আমার বাবা মনে মনে দোয়া পড়ে, বেড়ালটি চলে যায়। আমার বাবা বাসায় গিয়ে এটা জানায় এবং বাসার লোকেরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, এটা তোমার মনের ভুল। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না। ওই রাতে আমার বাবা ঘুমানোর পরে স্বপ্ন দেখে একজন লোক তাকে বলছে, তুই আমাকে মাছটা না দিয়ে বড় ভুল করলি। এরপরে আমার বাবার অনেক জ্বর আসে। তারপরে বাসার সবাই বুঝতে পারে ওই দিন তাকে, আমার বাবাকে যা ধরেছিল, মানে আমার বাবার সাথে খুব খারাপ কিছুই ঘটেছিল। এরপরে আমার বাবা সুস্থ হয় না দেখে অনেক ওঝা কবিরাজ দেখানো হয়, অনেক ঝাড়ফুঁক করানো হয়, এতেও কোনো কাজ হয় না। এরপরে আমরা স্থানীয় একজন হুজুরকে বিষয়টা জানাই। তারপর হুজুর বলেন, আমি সময় করে আপনাদের বাসায় আসব। এরপরে হুজুর চলে আসেন, এসে বলেন, ওই দিন রাতে আপনি যে ইলিশ মাছ নিয়ে বাসায় যাচ্ছিলেন, তখন একটা বেড়াল রূপী জিন আপনার পথ আটকায়। কারণ ছিল জিনটা আপনার হাতের মাছটা নেবে, কিন্তু নিতে পারে নাই। ওই দিন অনেক ভয় পান আপনি, জ্বর ওঠে। এরপরে হুজুর কিছু পানি পড়ার তাবিজ দেন, এতে করে আমার বাবা সুস্থ হয়ে যান। এই বলে দাদি চুপ করে রইলেন। আমি জিজ্ঞেস করলাম, দাদি আর কিছু হয়নি? দাদি বললেন, তারপর আর কিছু হয়নি, কিন্তু আমি একটা কথাই বলি, কারো সাথে এমন হলে সেই শুধু বোঝে কি কষ্ট। এই বলে দাদি তার ঘটনা শেষ করেন। ঘটনাটি পড়ে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাকেও ঘটনাটি পাঠানোর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। এখন যেটা করতে চাই, সরাসরি চলে যাব একটা অডিও ক্লিপে। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি। আমি আপনাদের সবার প্রিয় ভূত.com-এর একজন মডারেটর। আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি, ওনার নাম রাশেদ ভাই। পেশায় উনি একজন এনজিও কর্মকর্তা। ওনার সাথে আমার পরিচয়টা বেশ অদ্ভুতভাবে হয়েছিল। মাসখানেক আগের কথা, আমি অফিসের কাজে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম এক ভদ্রলোক ফার্মেসির সামনে দাঁড়িয়ে খুব অস্থিরভাবে ফোনে কথা বলছেন। ওনার হাতে একটা বড় ফাইল আর কপালে বিন্দু বিন্দু ঘাম। যদিও তখন বেশ ঠান্ডা ছিল। উনি ফোনে কাউকে বলছিলেন, ভাই আমি আর ওই এলাকায় পোস্টিং নিতে পারবো না, আপনারা আমাকে ছেড়ে দিন, কিন্তু আমি এই হাওড় এলাকায় আর ফিরে যাব না। তার কথাগুলো শুনে আমার বেশ খটকা লাগে। কৌতূহলবশত আমি ওনার পাশে গিয়ে দাঁড়াই। পরে ওনার সাথে চা খেতে খেতে পরিচয় হয়। রাশেদ ভাই প্রথমে ঘটনাটি বলতে বেশ আগ্রহী ছিলেন না। উনি বারবার কথা এড়িয়ে যাচ্ছিলেন। আমি তারপর তাকে আমার পরিচয় দিলাম। উনি আমার পরিচয় পাওয়ার পর বললেন, সিফাত ভাই, মানুষ এসব বিশ্বাস করে না, উল্টো আমাকেই পাগল বলবে। কিন্তু আমি যখন ওনাকে ভূত.com-এর কথা বললাম, উনি একটু ভরসা পেলেন। ওনার চোখের নিচে কালচে দাগ আর শুকিয়ে যাওয়া চেহারা দেখেই বোঝা যাচ্ছিল উনি প্রচণ্ড কোনো ট্রমার বা স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছেন। ঘটনাটা ঘটেছিল নেত্রকোনায়, যেখানে রাশেদ ভাই ওনার এনজিওর একটা প্রজেক্টের কাজে গিয়েছিলেন। ঘটনাটি আমি রাশেদ ভাইয়ের ভাষাতেই বলছি। আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন রাশেদ ভাই, সময়টা ছিল গত বছরের ডিসেম্বর মাস। আপনারা তো জানেন হাওড় এলাকায় শীত একটু আগেই নামে আর শীতের তীব্রতাও বেশি থাকে। আমার পোস্টিং ছিল এক গ্রামে। সেখানে সে সময় কারেন্ট বা ইলেকট্রিসিটি তেমন একটা ছিল না। ঠিকমতো মোবাইলে নেটওয়ার্কই পাওয়া যেত না। চারদিকে শুধু পানি আর পানি, মাঝখানে ছোট ছোট দ্বীপের মতো। আমি যে বাড়িতে সাবলেট হিসেবে উঠেছিলাম সেটা গ্রামের বেশ শেষ মাথায়। টিনের চাল, বেড়ার ঘর। ওই বাড়িটি কেয়ারটেকার বা কাজের লোক বলতে পারতেন। হাসেন মিয়া ছিল তার নাম। বয়স 50-এর কোটায় হবে। লোকটা খুব অভাবী কিন্তু বেশ সৎ ছিল। সারাদিন বিলে মাছ ধরত আর রাতে আমার জন্য বাজার টাজার করে দিত। একদিনের ঘটনা, সেদিন ছিল অমাবস্যার রাত। গ্রামের লোকেরা ওই রাতটাকে খুব ভালো চোখে দেখত না। আপনারা তো জানেন গ্রামের পরিবেশ কেমন, কতটা কুসংস্কার আচ্ছন্ন। বিশেষ করে গ্রামের মানুষের সন্দেহ অনেক বেশি। এই ব্যাপারে মুরব্বীদের অনেক নিষেধ ছিল। ওরা বলতো ওই বিলে নাকি খারাপ বাতাস আছে, রাত বেরোতে ওখানে নাকি অদ্ভুত আলো দেখা যায়, পানির নিচ থেকে নাকি কান্নার আওয়াজ আসে। আমি অবশ্য বিজ্ঞান মনস্ক মানুষ, ঢাকা ভার্সিটি থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স করেছি, তাই এসব কুসংস্কার বা মিথ খুব একটা গায়ে লাগাতাম না। সেদিন সন্ধ্যা থেকেই আবহাওয়াটা বেশ কোমট হয়ে উঠল। কুয়াশার চারপাশে এমনভাবে ঠেকে গিয়েছিল যে হাত বাড়ালে মনে হতো অন্ধকারে আমার হাতই হারিয়ে যাবে। আমি আমার রুমে বসে ল্যাপটপ অফিসের কিছু রিপোর্ট তৈরি করছিলাম। চার্জার লাইটটা জ্বালানোই ছিল, কিন্তু আলোটা কেমন যেন কমে আসছিল। হঠাৎ হাশেম মিয়া আমার জানালার কাছে এসে ডাকলেন, স্যার আজ রাইতে ভিলে যেতাম না, শরীরটা ভালো লাগতেছে না। আমি বললাম, না গেলে খাবে কি হাশেম ভাই, কাল তো হাটবার। হাশেম মিয়া একটু চুপ করে থেকে বলল, তো স্যার কালি ধো বিলে আজকে মাছ বেশি ভাসবো, অভাবের সংসার, রিস্ক তো নেওনি লাগে। আমি আর কিছু বললাম না। উনি একটা জিনজার শাল গায়ে জড়িয়ে হাতে হারিকেন নিয়ে জাল নিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। আমি আবার কাজে মন দিলাম, কিন্তু কেন জানি না মনের ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল। টিনের চালে শিশির পড়ার টুপটুপ শব্দ ছাড়া আর কোনো শব্দই ছিল না। মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল, যেটা ওই পরিবেশকে অদ্ভুত রকমের গা ছমছমে লাগছিল। রাত যখন বাড়তে থাকে আমার ঘুম আসতে থাকে। আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ বিলের দিক থেকে একটা অমানবিক চিৎকার শুনলাম, মানুষের গলা, কিন্তু তাতে এত ভয় আর আতঙ্ক মিশেছিল যে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি টর্চটা হাতে নিয়ে দৌড়ে ঘর থেকে বের হলাম। দেখি গ্রামের আরো কয়েকজন লোক লণ্ঠন নিয়ে ঘাটের দিকে ছুটেছে। কিছুক্ষণ পর হাশেম মিয়ার নৌকাটা ঘাটে এসে ভিড়ল, কিন্তু নৌকাটা স্বাভাবিকভাবে ভাসছিল না। মনে হচ্ছিল কেউ ওটাকে ধাক্কা দিয়ে তীরে পাঠিয়ে দিয়েছে। হাশেম মিয়া নৌকার পাটাতনে এমনভাবে কুকড়ে বসেছিলেন যেন উনি কোনো জিন্দা লাশ। ওনার চোখ দুটো কোটরাগত, শরীর থরথর করে কাঁপছে। আমরা কয়েকজন মিলে ওনাকে ধরাধরি করে ডাঙায় তুললাম।
ওনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, শুধু আঙুল দিয়ে নৌকার খোলের দিকে ইশারা করছিলেন। আমি টর্চের আলো ফেললাম নৌকার খোলে, আর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেখানে একটা মাছ পড়ে আছে, বেশ বড়, অন্তত 5-6 কেজি তো হবেই। আমি ওটাকে ঠিক মাছ বলবো না, মাছটার শরীর কুচকুচে কালো, যেন কেউ আলকাতরা মেখে দিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মাছটার কোনো আইস ছিল না, তার বদলে চামড়া ছিল মানুষের পোড়া চামড়ার মতো খসখসে। তবে আমাকে যেটা সবচেয়ে বেশি ভয় পেয়ে দিয়েছিল সেটা হলো সেই মাছটার চোখ। সাধারণত কোনো মাছের চোখ এমন হয় না, সেই মাছটার চোখ ছিল অন্যরকম। আমি টর্চের আলো ফেললাম, আমার মনে হলো মাছটা সোজা আমার চোখের দিকে তাকিয়ে আছে। একটা মরা মাছের চোখে এত হিংস্রতা থাকতে পারে সেটা আমি আগে কখনোই দেখিনি। মাছের শরীরটা থেকে একটা উৎকট গন্ধ বেরোচ্ছিল, ঠিক যেন অনেকদিন আগে পচা মাংস বা লাশের গন্ধ। গন্ধে আমার বমি আসার উপক্রম হলো। হাসিম মিয়াকে একটু পানি খাওয়ানোর পর উনি কিছুটা স্বাভাবিক হলেন। উনি গলার স্বর ভাঙা ভাঙা অবস্থায় কিছুটা কথা বললেন। উনি কাঁপতে কাঁপতে বললেন, স্যার আমি জানতাম না ওটা মাছ না। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে হাসিম ভাই, এত ভয় পেলেন কেন? হাসিম মিয়া ঢোক গিলে বললেন, জাল ফেলার পরে আমি টের পাইলাম জালটা খুব ভারী হয়ে গেছে। মনে হইল জালের নিচে কেউ টান দিছে। অনেক কষ্টে যখন জাল তুললাম দেখি মাছটা, কিন্তু মাছটা ডাঙায় তোলার পর ওটা নড়তেছিল স্যার। ওটা আমার দিকে তাকাইয়া ছিল, ওর চোখ পুরা মানুষের মতো। ভয় আমার কলচা শুকায় গেছিল স্যার। এই পর্যন্ত বলে উনি থামলেন। ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি ওনার পিঠে হাত বুলিয়ে দিলাম। উনি আবার ফিসফিস করে বললেন, তারপর আমি শুনলাম স্যার, পানির নিচ থেকে কেউ আমারে ডাকতেছে। মানুষের গলা না স্যার, মনে হইল বাতাসের সাথে সাপ কথা কইতেছে। আওয়াজটা কইতেছিল। হাসিম মিয়া চোখ বন্ধ করে ফেললেন, যেন সেই আওয়াজটা এখন ওনার কানে বাজছে। উনি বিড়বিড় করে সেই ভয়ঙ্কর ডায়লগটা আওড়ালেন, ফেরত দে আমার জিনিস, ফেরত দে, ফেরত দে। আমি বললাম, হাসিম ভাই এটা তো আপনার মনের ভুলও হতে পারে, বাতাসের শব্দ হবে হয়তোবা। উনি আমার হাতটা খপ করে ধরলেন। ওনার হাতটা বরফের মতো ঠান্ডা ছিল। বললেন, না স্যার, ভুল না। এরপর নৌকাটা দুলতে শুরু করলো। মনে হলো পানির নিচ থেকে কেউ নৌকার কানায় হাত দিয়ে ওটা উল্টাই দিতে চাইতেছে। আমি জানের মায়া বইয়া পালাই আইছি, কিন্তু লোভ সামলাতে পারি নাই মাছটা, তাই আর ফালাই নাই। আমি তখন খেয়াল করলাম হাসিম মিয়ার পায়ে কাদা মাখানো, কিন্তু গোড়ালির কাছের চামড়াটা একটু ছিলে গেছে, সেখান থেকে কালচে রক্ত বের হচ্ছে। আমি ভাবলাম হয়তো বা নৌকার কাঠের সাথে লেগে গেছে, কিন্তু যদি আমি জানতাম ওটা কিসের দাগ, তাহলে হয়তো সেই রাতে আমরা ওই মাছটাকে পুড়িয়ে ফেলতাম। হাসিম মিয়া মাছটাকে নিয়ে ওনার ঘরে দিয়ে গেলেন। আমরাও যে যার মতো ঘরে ফিরে এলাম, কিন্তু আমার চোখে আর ঘুম আসছিল না। ওই হলুদ চোখের দৃষ্টিটা যেটা সেই মাছ থেকে আসছিল বারবার আমার মাথায় চলে আসছিল। আর ওই পটকা গন্ধ, ওটা যেন আমার রুমের বাতাসও ভেসে বেড়াচ্ছিল। সেরাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি বিলের মাঝখানে দাঁড়িয়ে আছি, আর পানির নিচ থেকে হাজার হাজার কালো হাত আমার দিকে এগিয়ে আসছে। পরদিন সকালে ঘুম ভাঙলো হাসিমের স্ত্রী কান্নাকাটি আর চিল্লাচিল্লিতে। আমি ধর্মর করে উঠে বাইরে গেলাম। গিয়ে দেখি হাসিম মিয়ার উঠানের গ্রামের লোকজন ভিড় করেছে। হাসিম মিয়ার ঘরের বারান্দায় একটা চাটাইয়ের উপর শুয়ে আছেন। ওনার সারা গায়ে কাঁথা জড়ানো, তবু উনি প্রচন্ড শীতে কাঁপছেন। ওনার স্ত্রী আমাকে দেখি কেঁদে উঠে বললেন, ও স্যার দেখেন তো আমার মানুষটার কি হইল, রাতে ভালোই আসিল, শেষ রাত থেকে গা গতর আগুনের মতো পুড়তেছে, অথচ হাত পা বরফের ঠান্ডা। আমি কাছে গিয়ে হাসিম মিয়ার কপালে হাত দিলাম। ওনার শরীর আসলেই বরফের মতো ঠান্ডা। উনি ঘামছিলেন, জ্বরের ঘোরে উনি প্রলাপ বকছিলেন। তবে ওনার প্রলাপ শুনে মনে হচ্ছিল উনি খুব ভয়ের কিছু দেখেছেন। উনি বের করে বলছিলেন, ওরা আইতাছে, ওরা রক্তের গন্ধ পাইছে, দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। আমি ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, রাতে ওই মাছটা কি আপনারা খেয়েছিলেন? মহিলাটি ভয়ে ভয়ে বললেন, না বাজান, মাছটা কাইটটা রাখতে গেছিলাম, কিন্তু মাছের পেটে কোপ দিতে দেখি রক্ত বাইর হয় না, আলকাত্রার মতো কি যেন বাইর হইতেছে, আর পচা গন্ধ। ডরে আমি আর ওইটা রাধি নাই। আপনার হাসিম ভাই ওইটারে উঠোনের কোনায় গর্ত করে পুঁতে রাখছে। আমি একটু স্বস্তি পেলাম।
যে অন্তত বিষাক্ত কিছু তাদের পেটে যায়নি। ভাবলাম হয়তো ঠান্ডার কারণে নিউমোনিয়া বা হাই ফিভার হয়েছে। আমি বললাম, চিন্তা করবেন না, আমি উপজেলা সদরে কল দিচ্ছি, ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। কিন্তু ডাক্তার আসার আগে দুপুর দিকে হাসিমের অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। আর তখনই আমরা প্রথম সেই ভয়াবহ জিনিসটা খেয়াল করলাম। হাশেম মিয়ার ডান পায়ের গোড়ালি, যেখানে কাল রাতে আমি ঝিলে যাওয়া দেখেছিলাম, সেই জায়গাটা ফুলে কালো হয়ে গেছে। আমি ভালো করে দেখলাম, সেটা দেখে আমার দম বন্ধ হয়ে আসার মতো। সেখানে কোনো সাধারণ ক্ষত ছিল না, সেখানে ছিল স্পষ্ট 3টি দাঁতের দাগ। কিন্তু দাঁতগুলো মানুষের দাঁতের মতো চারকোনা নয়, বরং ত্রিভুজ আকার, খুব সুচালো, ঠিক যেমন কোনো হিংস্র পশুর দাঁত। আর ওই ক্ষতের চারপাশের মাংস পচে কালচে সবুজ বর্ণের হয়ে গিয়েছে, ওখানে যেন গ্যাংগ্রিন ধরেছে। হাশেম মিয়ার যন্ত্রণায় কুকড়ে উঠলেন, উনি মুখ দিয়ে ফেনা বের করতে লাগলেন। আমি তাড়াতাড়ি ওনাকে ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু এই রুগ্ন শরীরের গায়ে এত শক্তি থাকতে পারে তা আমার মোটেও জানা ছিল না। উনি আমাকে এক ঝটকায় সরিয়ে দিলেন। ওনার চোখ দুটো তখন উল্টে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে। আর উনি এমন একটা গলায় কথা বলে উঠলেন যেন হাশেম মিয়ার গলা হতেই পারে না। ওটা ছিল খুব ভারী এবং কর্কশ একটা আওয়াজ, যেন মাটির নিচ থেকে কেউ কথা বলছে। হাশেম মিয়ার গলা সেই স্বর শুনে উপস্থিত সবাই ভয় পিছিয়ে গেল। উনি বা ওনার ভেতরে থাকা সত্তাটি অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, নিয়েছিস যখন, দাম তো দিতেই হবে। রক্ত, আমার রক্ত চাই, রক্ত চাই, আমার রক্ত। আমি শিউরে উঠলাম। এটা কোনো সাধারণ অসুখ বা জ্বরের লক্ষণ নয়। হাশেম মিয়ার স্ত্রী জ্ঞান হারালেন। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার হাত পা অবশ হয়ে আসছিল। বিজ্ঞান মনস্ক মন বারবার যুক্তি খুঁজছিল। এটা হয়তো টিটেনাস বা কোনো বিষাক্ত পোকামাকড়ের কামড় বা হ্যালোসিনেশন হচ্ছে। কিন্তু আমার মনের গভীরে একটা আদিম ভয় জেগে উঠেছিল। সেই বিকেলে গ্রাম থেকে একজন হুজুর ডেকে আনা হলো। উনি আমাদের গ্রামের মক্তবের ইমাম। হুজুর এসে হাশেম মিয়ার দিকে তাকাতেই ওনার মুখটা বেশ গম্ভীর হয়ে গেল। উনি হাশেম মিয়ার চোখের দিকে তাকিয়ে চমকে উঠলেন। তারপর একটু নিচু গলায় আমাকে বললেন, বাবা, ওনারা মেডিকেলে নিয়ে যায় কোনো লাভ নাই। ওনারা যে জিনিস ধরছে সেটা বড় কঠিন জিনিস, বিলের পুরানো আপদ। আপনারা সবাই সাবধানে থাকেন, সময় খুব খারাপ। হুজুর কিছু পানি পড়া দিয়ে চলে গেলেন। কিন্তু তাতে হাশেম মিয়ার অবস্থার কোনো উন্নতি হলো না, বরং রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতির অবনতি হতে লাগলো। সন্ধ্যা নামার পর থেকেই পরিবেশটা একদম বদলে গেল। টিনের চালে বৃষ্টির মতো শব্দ হতে লাগলো, অথচ বাইরে কোনো বৃষ্টি ছিল না। মাঝে মাঝে মনে হচ্ছিল ঘরের চালের উপর দিয়ে ভারী কিছু হেঁটে যাচ্ছে, খসখস শব্দ। আর মাঝে মাঝে সেই পটকা পচা গন্ধ, যা আগের রাতে মাছটা থেকে পেয়েছিলাম, সেটা ঘরের ভেতর তীব্র হয়ে উঠল। আমি হাশেম মিয়ার পাশে গিয়ে বসলাম। লণ্ঠনের আলোটা কাঁপছিল। হাশেম মিয়া আমার হাতটা খুব শক্ত করে চেপে ধরলেন। ওনার চোখ দুটো এখন অস্বাভাবিক, কিন্তু তাতে রাজ্যের ভয়। উনি ফিসফিস করে বললেন, স্যার, জানালার দিকে তাকায়েন না, ও বইসা আছে, ও আমার দেখতাছে। আমি নিজের অজান্তেই জানালার দিকে তাকালাম। জানালার বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝেও আমি স্পষ্ট দেখলাম জানালার গ্রিলের ওপাশে দুটো চোখ হলুদ ভাবে জ্বলছে, ঠিক সেই মাছটার চোখের মতো। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। চোখের পলক ফেলতেই ছায়াটা সরে গেল, কিন্তু রেখে গেল এক তীব্র আতঙ্ক। হাশেম মিয়া তখন বিড়বিড় করে দোয়া পড়ার চেষ্টা করলেন, কিন্তু বারবার ভুল করছেন। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি ওনার মুখ চেপে ধরছে। রাত যখন গভীর হচ্ছিল, ওনার শরীরের তাপমাত্রা তত কমছিল। মনে হচ্ছিল উনি ধীরে ধীরে একটু বরফের টুকরোয় পরিণত হচ্ছেন। তখনই আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শব্দটা আসছিল ঘরের মেঝের নিচ থেকে, হয়তো দেয়ালের পাশ থেকে। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে টিন বা কাঠ আঁচড়াচ্ছে। ক্যাচ 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 শব্দ। শব্দটা এত অস্বস্তিকর ছিল যে তাতে তাত লেগে যাচ্ছিল। হঠাৎ হাশেম মিয়ার শরীরটা ধনুকের মতো পেকে গেল। উনি একটা অমানবিক চিৎকার করে উঠলেন। আমরা সবাই উনাকে ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু উনার শরীর তখন অসম্ভব গরম হয়ে গেছে। বাইরের ঠান্ডা, কিন্তু ভেতরে যেন আগুন জ্বলছে। সেই মুহূর্তটি ছিল বিভীষিকাময়। হাশেম মিয়ার শরীরটা যেন ধনুকের মতো পেকে গিয়েছিল। সেটা দেখে মনে হচ্ছিল ওনার মেরুদণ্ড এখনই মট করে ভেঙে যাবে। আমরা তিনজন মিলে ওনাকে চেপে ধরেও রাখতে পারছিলাম না।
ওনার শরীরে তখন অসুরের শক্তি। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ওনার মুখ দিয়ে তখন ফেনা বের হচ্ছে, আর উনি দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলছেন। রক্ত আর লালা মিশে মিশে একাকার হয়ে যাচ্ছে। মিনিট 5 পর খিচুড়িটা হঠাৎ থামলো। উনি বিছানায় এলিয়ে পড়লেন, যেন ওনার শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। আমি ওনার পালস চেক করলাম। হার্টবিট তখনও এত দ্রুত ছিল যা মনে হচ্ছিল তার হার্ট তার বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। সে রাতে আর কেউ ঘুমাতে পারলাম না। আমি হাশেমের মাথার কাছে বসে রইলাম। ভোরের দিকে ওনার জ্ঞান ফিরল, কিন্তু উনি কাউকে চিনতে পারছিলেন না। ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন, যেন উনি অন্য কোনো জগতের দৃশ্য দেখছেন। সকাল হতেই আমার এক ডাক্তার বন্ধু আবরারকে ফোন দিলাম। ও ঢাকায় প্র্যাকটিস করে। ওকে পুরো বিষয়টা, বিশেষ করে হাশেম মিয়ার পায়ে সে অদ্ভুত ক্ষতের ব্যাপারটা ডিটেলসে বললাম। আমার সব শুনে সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, দোস্ত, তুই যা বলছিস মেডিকেলি এটা কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না। ত্রিভুজাকার দাঁতের দাগ আর শরীরে ঠান্ডা হয়ে যাওয়া এটা কোনো সাধারণ ইনফেকশন বা অ্যানিম্যাল বাইট বলে মনে হচ্ছে না। তুই বরং ওনাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল বা ঢাকায় নিয়ে আয়। এখানে লোকাল ট্রিটমেন্টে কোনো কাজ হবে না। আমি ফোনটা রেখে হতাশ হলাম। এই প্রত্যন্ত হাওয়ার এলাকা থেকে ওনাকে এখন শহরে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব, বিশেষ করে ওনার যে কন্ডিশন। তারপর আমি আর কি বা করতে পারতাম। এরপর হাশেমের স্ত্রী কিছুতেই ওনাকে হাসপাতালে বা কোনো ক্লিনিকে নিতে রাজি নন। ওনার একটাই কথা, এটা আলগা দোষ, ডাক্তার এনে কিছু করতে পারবো না। দুপুরের দিকে গ্রামের এক প্রবীণ মুরব্বী মকবুল চাচা আমাদের দেখতে এলেন। বয়স 80-র উপরে হবে, কিন্তু শরীর এখনো শক্তপোক্ত। উনি এসে হাশেম মিয়ার পায়ের ক্ষতটা খুব ভালো করে দেখলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি তো শিক্ষিত মানুষ, শহরে থাকো, হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু এটা কোনো সাধারণ ব্যায়াম না। এই ব্যায়াম খুব খারাপ, এটা বিলের অভিশাপ। আমি জিজ্ঞেস করলাম, চাচা, আপনি কি কিছু জানেন এ ব্যাপারে? মকবুল চাচা বারান্দার খুঁটিতে হেলান দিয়ে বসলেন। ওনার চোখ মুখ জুড়ে একটা আতঙ্কের ছায়া নেমে এলো। উনি পকেট থেকে পানির ডিব্বা বের করে সেখান থেকে একটা পুরনো ঘটনার অবতারণা করলেন। তিনি পান চিপুচ্ছেন আর ঘটনা বলার চেষ্টা করছেন। ঘটনার বাকি অংশ আমি মকবুল চাচার জবানিতেই বলছি। বলছেন মকবুল চাচা, তখন দেশ স্বাধীন হয়েছে মাত্র। আমি তখন যুবক। বাবার লগে আমি বিলে মাছ ধরতাম। এই গ্রামেরই এক জেলের নাম ছিল রহমত। খুব সাহসী পোলা ছিল, কিন্তু লোভও ছিল মারাত্মক। একদিন রাইতে সে ওই বিলে মাছ ধরতে গেছিল। ওই রাইটটাও এমন একটা অমাবস্যার রাত ছিল। রহমত যখন ফিরল, তার নৌকায় কোনো মাছ ছিল না, কিন্তু তার হাতে ছিল অদ্ভুত কালো একটা পাথর। দেখতে অনেকটা মাছের মতো, কিন্তু ঠিক মাছ ছিল না। সে কইল সে নাকি পানির তলে এক বিশাল প্রাসাদের খোঁজ পাইছে, আর এই পাথরটা সেখান থেকেই আনছে। আমরা তারে মানা করলাম, কইলাম জিনিসটা বিলে ফালাই দিয়ে, কিন্তু কে শুনে কার কথা, সে ফেললই না। সেই রাতের পর থেকে রহমত আর অবস্থা হাসিমের মতোই ছিল। প্রথমে জ্বর, তারপর প্রবল বকা। সে কইতো তারা নাকি পানির তলের থেকে ডাকতেছে, নিতে আইতেছে কেউ। 3 দিনের মাথায় আমরা দেখলাম রহমতের শরীরটা শুকাই কাঠ হয়ে গেছে। মনে হইতো তার শরীরের সব রক্ত কেউ সুইসা সুইসা খাইতেছে। আর সবচেয়ে বড় কথা কি জানো বাবা, তার মরার আগে রাইতে আমরা তার ঘরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ পাইতাম। মনে হইতো ঘরের ভেতরে অনেকগুলো মানুষ ফিস ফিস করে কোনো কথা কইতাছে অথবা কোনো বৈঠক করতেছে, অথচ ঘরে রহমত ছাড়া কেউ ছিল না। মারা যাওয়ার আগে রহমত আমার বাবার একটা কথা কইছিল। তার গলার স্বর তখন আর মানুষের মতো ছিল না। সে কইছিল, চাচা, ওরা আমার টো হিসেবে ব্যবহার করছে। ওরা আমার শরীর চায় না, চায় আমার আত্মা। ওরা রক্তের গন্ধ পাইছে, এবার আর ওরা থামবো না। পরদিন সকালে আমরা রহমতের লাশ পাইলাম। লাশ না বইলা মমি বলা ভালো। শরীরে 1 ফোঁটা রক্ত আসছিল না, আর যে কালো পাথরটাও আনছিল সেইটার ঘরে পাওয়াই গেল না। ঘরের বেড়া গাইটটা যেন সেটা কেউ নিয়ে গেছে। হাসিমের অবস্থা দেখা আমার সেই 50 বছর আগে রহমতের কথা মনে পড়ে গেল। লক্ষণ এক, কিন্তু মানুষ দুইটা আলাদা। মকবুল চাচা থামলেন। ওনার ঘটনা শুনে আমার পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি যুক্তি দিয়ে সবকিছু বিচার করতে চাই, কিন্তু চোখের সামনে যা দেখেছি তার সাথে এই গল্পের মিলটা আমি কিছুতেই স্বীকার করতে পারছি না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, আর সন্ধ্যা নামার সাথে সাথে পরিবেশটা আবার সেই থমথমে রূপ নিল। হাসিমের অবস্থাও হুট করে অবনতি হলো। সারাদিন উনি চুপ করেছিলেন, কিন্তু মাগরিবের আজানের পর থেকেই উনি ছটফট শুরু করলেন। আমি ওনার রুমে গেলাম, ওনাকে পানি খাওয়ানোর জন্য গ্লাসটা মুখের সামনে ধরলাম, কিন্তু উনি পানি খেলেন না। হঠাৎ আমার হাতটা খপ করে চেপে ধরলেন। ওনার হাতের নখগুলো আমার চামড়ায় বিঁধে গেল। আমি ব্যথায় কোঁকিয়ে উঠলাম। ওনার দিকে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম।
হাসিম মিয়ার চোখের মণি দুটো এখন আর কালো নেই, ওটা ঘোলাটে হলুদ বর্ণ ধারণ করেছে, ঠিক সেই মাছের চোখের মতো। তিনি আমার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিলেন। সেই হাসিতে কোনো মানবিকতা ছিল না, ছিল শুধুই হিংস্রতা। তারপর উনি এমন একটা কণ্ঠে কথা বললেন যা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। এটা কোনো সাধারণ মানুষের কণ্ঠ হতেই পারে না, হাসিম মিয়ার তো কোনোভাবেই না। এটা একটা দ্বৈত কণ্ঠস্বর, একটা ভারী কর্কশ কিন্তু গলার নিচের আরেকটা তীক্ষ্ণ হিস হিসে আওয়াজ চাপা পড়ে আছে। মনে হচ্ছে ওনার গলার ভেতরে দুটো সত্তা একবারে কথা বলছে। হাসিম মিয়ার ভেতরে থাকা সেই সত্তাটা বা পজেস্ট হাসিম মিয়া আমার দিকে তাকিয়ে বলল, ডাক্তার ডাকছিস? লাভ নাই, ওরে আমরা নিয়ে যাব। অনেক দিন পর তাজা রক্তের স্বাদ পেয়েছি, এত সহজে কি ছাইরা দিব? আমি ভয় পিছিয়ে গেলাম। আমার হাত থেকে পানির গ্লাসটা পড়ে গিয়ে বিকট শব্দে ভেঙে গেল। ঘরের অন্য কোনায় থাকা হাসিমের স্ত্রী আর ছোট মেয়েটা ভয় জড়সড় হয়ে বসেছিল। আমি সাহস সঞ্চয় করে বললাম, কে আপনি? হাসিম ভাইকে কেন কষ্ট দিচ্ছেন? উত্তরে হাসিম মিয়া ভাওনা শরীরে থাকা জিনিসটা হঠাৎ মাথাটা ডান দিকে কাত করলো। হাড় মটমট করার শব্দ হলো। তিনি হিস করে বলল, আমি কে? আমি এই বিলের মালিক। তোরা আমার সীমানায় পা দিছিস, আমার জিনিস চুরি করছিস, এখন দাম দিবি না? রক্ত দিয়ে দাম শোধ করতে হইব। তোরা যেরকম টাকা দিয়ে দাম শোধ করস, আমার দাম রক্ত, রক্ত দিবি তোরা আমারে। কথাটা শেষ হতে ঘরের মোমবাতিটা তপ করে নিভে গেল। লোডশেডিং এর পর যেমন অন্ধকার হয়, ঠিক তেমন খুটখুটে অন্ধকার নেমে এলো ঘরে। আর সেই অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেলাম ঘরের টিনের চালের উপর ধপাধপ শব্দ হচ্ছে। মনে হচ্ছে অনেকগুলো ভারী কিছু চালের উপর ক্রমাগত লাফাচ্ছে। আমি পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ জ্বালালাম। আলো রেখাটা হাসিম মিয়ার পায়ে পড়তে আমি শিউরে উঠলাম। আমি এখন আর বিছানায় শুয়ে নেই। আমি তার পাশ থেকে উঠে আমি দ্রুত তার দিকে তাকালাম। উনি অদ্ভুতভাবে হামাগুড়িতে ঘরের কোনায় চলে গেছেন, ঠিক কোনো চতুষ্পদ জন্তুর মতো। ওনার মুখ থেকে লালা ঝরছে আর উনি মেঝের উপর নখ দিয়ে আঁচড় কাটছেন। হঠাৎ উনি মুখ তুলে তাকালেন। টর্চের আলোয় ওনার হলুদ চোখ দুটো জলজল করে উঠল। এরপর ক্ষিপ্র গতিতে জানালার দিকে ছুটে গেলেন এবং জানালার গ্রিল ধরে ঝাঁকাতে শুরু করলেন। ওনার শক্তি তখন অমানবিক, মনে হচ্ছিল লোহার গ্রিলটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবেন। আমি জিজ্ঞেস করলাম, হাসিম ভাই থামুন, কি করছেন কি আপনি? উনি আমার দিকে ফিরলেন না, শুধু জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আসছে সর্দার আসছে, দরজা খোল, দরজাটা খোল। বাইরে তখন ঝড় শুরু হয়ে গেল বলে মনে হলো। বাতাসে শোষ শব্দ আর তার সাথে সেই পচা লাশের গন্ধটা আবার ফিরে এলো। এবার গন্ধটা এত তীব্র ছিল যে নাকে রুমাল দিয়েও টেকা যাচ্ছিল না। মনে হচ্ছিল ঘরের মেঝের নিচ থেকে গন্ধটা বের হচ্ছে। আমি বুঝতে পারলাম এটা আমার কোনো সাধারণ ডক্টরের কম্য নয়। সিচুয়েশন পুরোপুরি আউট অফ কন্ট্রোল। আমি দৌড়ে বাইরে গিয়ে মকবুল চাচা আর গ্রামের অন্যান্য মুরব্বীদের ডাকার চেষ্টা করলাম, কিন্তু দরজা খুলতেই আমি থমকে দাঁড়ালাম। উঠোনের ঠিক যেখানে হাসিম মিয়া সেই মাছটা পুঁতেছিলেন সেই জায়গাটা খোঁড়া, গর্তটা হা করানো। সেই গর্তের চারপাশে অসংখ্য ভেজা পায়ের ছাপ। ছাপগুলো মানুষের পায়ের মতো নয়, বরং লম্বাটে এবং আঙ্গুলগুলো অস্বাভাবিক রকমের বড়। পায়ের ছাপগুলোর গর্ত থেকে হাসিম মিয়ার ঘরের দিকে আসছে। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মকবুল চাচা ঠিকই বলেছিলেন, ওইটা মাছ ছিল না, মাছটা ছিল একটা টোপ। আর যখন টোপ গেলার পর শিকারী এসেছে তার মাছ সংগ্রহ করতে, তখন আমরা আর কোথায় যাব? আমি ঘরে ফিরে এসে দরজাটা বন্ধ করলাম, কিন্তু দরজাটা কিছুতেই বন্ধ হচ্ছিল না। মনে হচ্ছিল ওপাশ থেকে কেউ একজন পাল্লাটা ধরে আছে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ঠেলছিলাম, কিন্তু ওপাশ থেকে আসা শক্তিটা ছিল অনেক গুণ বেশি। ঠিক তখনই হাসিম মিয়ার ঘর থেকে ওনার স্ত্রী গগনবিদারী চিৎকার করে বললেন, কি জানি হইছে, আমি বুঝতেছি না। আমি দৌড়ে রুমের ভেতর গেলাম। হাসিমের স্ত্রী মাটিতে বসে আছেন। হাসিম মিয়া তার গলা টিপে ধরেছেন। ওনার স্ত্রী বাঁচার জন্য হাত পা ছুটছেন, কিন্তু হাসিম মিয়ার হাত দুটো যেন লোহার মতো শক্ত হয়ে আছে। ওনার চোখ দুটোতে যেন আগুন বেরোচ্ছিল। আমি হাতের কাছে থাকা একটা কাঠের বিড়ি দিয়ে হাসিম মিয়ার হাতে সজোরে বাড়ি মারলাম। উনি ওনার স্ত্রীকে ছেড়ে দিয়ে আমার দিকে ঘুরলেন। ওনার সেই চাউনি দেখে আমার মনে হলো আমার মৃত্যু খুবই কাছে। উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে সেই দ্বৈত কণ্ঠে বললেন,
বাধা দিস না, বাধা দিলে তোরেও সাথে নিয়ে যাব। আমরা আসবো, তোর জন্যই আসবো, তোর সাথে যেতেই হবে। আর পারবি না তুই, প্রস্তুতি নে, তোরে আর বাঁচতে দিব না। আমি দেয়ালের সাথে পিঠ থেকে দাঁড়িয়ে আছি, পালানোর কোনো পথ নেই। হাশেম মিয়া আমার দিকে হাত বাড়ালেন। ওনার হাতের নখগুলো কালো হয়ে বড় বড় হয়ে গিয়েছে। ঠিক যখন উনি আমার গলা টিপে ধরবেন, তখনই বাইরে থেকে আজানের শব্দ ভেসে এলো। এশার আজান। আজানের শব্দ কানে যেতেই হাশেম মিয়া থমকে গেলেন। ওনার শরীরটা আবার সে খিচুনি দিয়ে উঠল। উনি কানে হাত দিয়ে মেঝেতে গড়াগড়ি খেতে লাগলেন, যেন কোনো অদৃশ্য আগুন ওনাকে পুড়িয়ে দিচ্ছে। ওনার মুখ দিয়ে কালো রঙের একটি তরল বেরোতে শুরু করলো। বমির গন্ধে পুরো ঘর ভরে গেল। ভোরের আলো ফোটার পরও সেই আতঙ্ক আমাদের পিছে ছাড়ল না। হাশেম মিয়ার জ্ঞান তখনও ফেরেনি। উনি উঠোনের মাঝে এই ভেজা সেচেটে চাটাইয়ের উপর পড়ে রইলেন। ওনার শ্বাস প্রশ্বাস তখনও খুব ধীরে চলছিল, যেন কোনো মতে প্রাণটা ধুকপুক করছে। আমরা কয়েকজন ধরাধরি করে ওনাকে আবার ঘরে নিয়ে গেলাম, কিন্তু ঘরে ঢোকানোর সময় একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। হাশেম মিয়ার শরীর থেকে অনবরত পানি ঝরছে। ওনার কাপড় চোপড় বা শরীর আমরা মুছিয়ে শুকিয়ে দেওয়ার পরেও কয়েক মিনিট পর দেখা যাচ্ছে ওনার ত্বক ভেদ করে বিন্দু বিন্দু পানি বের হয়ে আসছে, যেন ওনার শরীরটা মাটির কলস আর ভেতর থেকে পানি চুইয়ে পড়ছে। সকাল 10টার দিকে আবহাওয়া আরো খারাপ হলো। কুয়াশা এত ঘন হলো যে 5 হাত দূরের মানুষ চেনা যায় না। আমি ঘাটে গেলাম একটা ট্রলার বা নৌকা ভাড়া করে হাশেম মিয়াকে শহরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ঘাটে গিয়ে দেখি সব মাঝিওয়ালা চুপচাপ বসে আছে, কেউ নৌকা খুলবে না। কারণ জিজ্ঞেস করতে একজন বৃদ্ধ মাঝি ফিসফিস করে বললেন, ভাইজান, বিলে আজকা নতুন তুফান নাই, কিন্তু পানি খুব অশান্ত। বিলের পানি আজকা কালো হইয়া গেছে, এই সময় নৌকা ভাসাইলে আর ফিরে আসা যাইব না। আমি হতাশ হয়ে ফিরে এলাম। বুঝলাম এই দ্বীপে আমরা আটকা পড়েছি, আমাদের পালানোর কোনো পথ নেই। মোবাইলের নেটওয়ার্কও কাজ করছিল না যে কাউকে কল দেব। একটা অদ্ভুত বিচ্ছিন্নতা আমাদেরকে গ্রাস করলো। মনে হলো আমরা পুরো পৃথিবীর বাইরে কোনো একটা আলাদা জগতে আটকে পড়েছি। দুপুরের পর হাশেম মিয়ার জ্ঞান ফিরল, কিন্তু এই জ্ঞান ফেরাটা কোনো সুসংবাদের ছিল না। উনি চোখ খুলে তাকাতেই আমরা দেখলাম ওনার চোখের মনে দুটো আর স্থির নেই। ওগুলো ঘড়ির পেন্ডুলামের মতো এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, আর উনি অনবরত বিড়বিড় করে কিছু একটা বলছেন। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম। উনি বলছেন, পানি, আরো পানি দে, আমি শুকাইয়া যাইতেছি, আমারে ভিজা, আমার গায়ে পানি দে, আমারে বিলে লইয়া চল। ওনার স্ত্রী ভয় ভয়ে এক গ্লাস পানি মুখের সামনে ধরলেন। হাশেম মিয়া বা ওনার ভেতরে থাকা সেই সত্তা এক চুমুকে পুরো পানি শেষ করে ফেলল। তারপর আরো পানি চাইল। 1 জগ, 2 জগ, উনি একের পর এক জগ পানি খালি করে ফেললেন, কিন্তু ওনার পেট একটুও ফুলল না। মনে হলো সেই পানি ওনার পেটে যেন যাচ্ছেই না, বরং অন্য কোথায় বেরিয়ে যাচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, তখন সেই হুজুর আবার এলেন, সাথে আরো 2 জন মাদ্রাসার ছাত্র। হুজুর হাতে একটা বড় তসবিহ আর কিছু আরবি কিতাব আনলেন। উনি আমাকে ইশারা করে বাইরে ডাকলেন। ওনার চেহারা খুব গম্ভীর। হুজুর বললেন, বাবা, আমি ইস্তেখারা করছি, বিষয়টা সুবিধার না। হাশেমের যেটা ধরছে সেটা সাধারণ কোনো জিন না, এটা মারিচ শ্রেণীর কিছু জিন। এরা পানির দেশের জিনিস, খুব শক্তিশালী আর জেদি। আমি চেষ্টা করবো, কিন্তু জানের গ্যারান্টি আমি দিতে পারবো না। এই গ্যারান্টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আমি আল্লাহর উসিলা হয়ে শুধুমাত্র চেষ্টা করুন, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি বললাম, হুজুর যা লাগে করুন, মানুষটাকে বাঁচান। হুজুর বললেন, এশার নামাজের পর আমরা আসবো, তো একটা কথা, ঘরের জানালা বন্ধ করে রাখতে হইব। আর যা কিছুই ঘটুক, কেউ ঘর থেকে বাইর হইতে পারবো না বা বাতি নিভাইতে পারবো না। রাত তখন 9টা, বাইরে খুটখুটে অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুতের চমকানিতে জানালার বাইরেটা কিছুটা দেখা যাচ্ছে। আমরা হাশেম মিয়ার ঘরের মাঝখানে গোল হয়ে বসলাম। হুজুর ওনার ছাত্রদের নিয়ে হাশেম মিয়ার পাশে বসলেন। হাশেম মিয়াকে শক্ত দড়ি দিয়ে খাটের সাথে বেঁধে রাখা হয়েছে, কারণ বিকেলে উনি আবার ভায়োলেন্ট হয়ে গিয়েছিলেন। হুজুর ধীরে ধীরে সূরা জিন তিলাওয়াত শুরু করলেন। প্রথম কয়েক মিনিট সব শান্তই ছিল, শুধু হুজুরের দরাজ কণ্ঠ আর বাতাসের শো শো শব্দ। কিন্তু 10 মিনিট পার হতেই ঘরের পরিবেশ বদলাতে শুরু করলো। প্রথমে শুরু হলো সেই পটকা গন্ধ, সেই পচা মাছ আর লোহা পড়া গন্ধ। গন্ধটা এত তীব্র ছিল যে মনে হচ্ছিল আমার ফুসফুসটাই সেই গন্ধে পচে যাবে। তারপর শুরু হলো কাঁপুনি, হাশেম মিয়ার খাটটা থর
থরথর করে কাঁপছে। উনি চোখ বন্ধ করে নিলেন, হঠাৎ আবার খুললেন। সেই হলুদ চোখ এখন আর সেটা ঘোলাটে নয়, একেবারে আগুনের মতো জ্বলছে। উনি হুজুরের দিকে তাকিয়ে এমন একটা বিকট চিৎকার দিলেন যে ঘরের টিনের চাল পর্যন্ত ঝনঝন করে কেঁপে উঠল। তারপর হাসিম মিয়ার মুখ দিয়ে সেই দ্বৈত কণ্ঠস্বর বেরিয়ে এলো। এবার তার ফিসফিসানি নয়, এবার সরাসরি হুমকি। তুই আবার আসছিস? তোর বাপের মতো তুইও কি মরতে চাস নাকি? তোর বাপরে আমরাই মেরে ফেলাইছি, এবার কি তুইও মরবি? ভালো চাস তো হেনতে পালা, এক্ষুনি পালা, আর যদি না পালাস তাহলে তোর বাপের কাছে তোরে আজকেই পৌঁছাইয়া দিমু। হুজুর থামলেন না, উনি আরো জোরে আয়াত পড়তে শুরু করলেন। ওনার কপালে ঘাম জমে গেছে। উনি পানির বোতল থেকে হাসিম মিয়ার গায়ে পানি ছিটিয়ে দিলেন। হাসিম মিয়ার গায়ে পড়তেই পানি ফুটন্ত তেলের মতো উনি ছটফট করতে লাগলেন। উনি যন্ত্রণায় মোচড়াতে লাগলেন। ওনার চামড়াতে ধোয়া বের হতে লাগলো। উনি চিৎকার করে বললেন, জইলা যাইতাছে, সব জইলা যাইতাছে, আমি তোদের ছাড়বো না। এই গ্রাম রে আমি কবরস্থান বানায় ছেড়া দিমু। এই গ্রামে সবাই আমি মাটির নিচে পুইতা ফেলামু। ঘরের একটা কোণ থেকে বিকট শব্দে আলমারির কাঁচ ভেঙে পড়ল। ঘরের ভেতরে রাখা স্টিলের গ্লাস, জগ সবকিছুই নিজে থেকে শূন্যে ভেসে উঠল এবং আমাদের দিকে উড়ে আসতে লাগলো। একটা কাঁচের টুল এসে আমার গায়ে লাগলো। আমার হাত কেটে রক্ত বের হলো। আমি ভয়ে এক কোণায় সরে গেলাম। হুজুর ধমক দিয়ে বললেন, ভয় পাইবেন না ভাই, ঈমান শক্ত রাখেন। হুজুর উচ্চস্বরে আজান দিতে শুরু করলেন। আজানের শব্দ শুনে হাসিম মিয়ার শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। ওনার হাড়গোড় ভাঙার কটকট শব্দ আমরা সবাই শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল ওনার শরীরের প্রতিটি জয়েন্ট যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দিচ্ছে। হঠাৎ হাসিম মিয়া শান্ত হয়ে গেলেন। ওনার শরীরটা খাটের পর ধপ করে পড়ে গেল। উনি হুজুরের দিকে তাকিয়ে অদ্ভুত করুণ গলায় বললেন, সাহায্য করো, সাহায্য করো, আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আপনারা আমারে সাহায্য করেন, আমারে নিয়ে যাইতেছে, আমারে যাইতে দিয়েন না, আমি মরতে চাই না, আমারে বাঁচান, আমারে বাঁচান। এটা হাসিম মিয়ার নিজের গলা। উনি কাঁদলেন, কিন্তু পরক্ষণেই ওনার মুখভঙ্গি আবার বদলে গেল। আবার সেই শয়তানি হাসি। এবার উনি আমার দিকে তাকালেন। ওনার দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমাকে বুঝিয়ে দিল আসলে খেলা তো এখন শুরু। উনি সেই ভারী কণ্ঠে বললেন, আমরা বলি চাই, আমরা বলি চাই, ও অনেক ক্ষমতাশীল। ঠিক তখনই আমি বিষয়টা বুঝতে পারলাম। হাসিম মিয়ার পায়ে যে 3টি ত্রিভুজাকার দাগ, ওটা কোনো কামড় ছিল না, ওটা ছিল একটা সিলমোহর, একটা চাবি। মকবুল চাচা বলেছিলেন রহমতের কথা। রহমত সেই কালো পাথর এনেছিল, আর হাসিম মিয়া এনেছিল সেই মাছ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ওই মাছটা কোনো সাধারণ প্রাণী ছিল না, ওটা ছিল একটা পাত্র বা কারাগার। 1000 বছর ধরে পানির নিচে কোন এক অভিশপ্ত আত্মাকে ওই মাছের শরীরে বন্দি করে রাখা হয়েছিল। হাসিম মিয়া যখন মাছটাকে ডাঙায় তুলেছেন, তখনই সেই সিল ভেঙে গেছে, আর মাছটা মারা যাওয়ার সাথে সাথে সেই আত্মাটা মুক্ত হয়ে হাসিম মিয়ার শরীরে আশ্রয় নিয়েছে। কিন্তু সে শুধু আশ্রয় চায় না, সে চায় পুনর্জন্ম। আর সেটার জন্য তার দরকার একটা শরীর যেটাকে সে পুরোপুরি গ্রাস করতে পারবে। হুজুরও হয়তো বিষয়টা আঁচ করতে পেরেছিলেন। উনি চিৎকার করে বললেন, তোর নাম কি? বল, তুই কে? হাসিম মিয়ার শরীর থেকে তখন কালো রঙের আঠালো তরল বেরোচ্ছে। ওনার নাক, ওনার চোখ সব জায়গাতে সেই তরল গড়িয়ে পড়ছে। উনি হুজুরের দিকে তাকিয়ে একটা নাম বললেন যা আমি জীবনেও শুনিনি, কিন্তু সেই নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথে ঘরের হারিকেনটা দপ করে নিভে গেল। অন্ধকার মধ্যে হাসিমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি ইফরিত, জলের রাজা, এই শরীর এখন আমার। হঠাৎ আমি অনুভব করলাম আমার পায়ের নিচের মেঝেটা ভিজে যাচ্ছে। আমি টর্চ জ্বালালাম, দেখি ঘরের মেঝে পানি উঠছে। পরিষ্কার পানি নয়, কালো দুর্গন্ধযুক্ত পানি। কিছুক্ষণের মধ্যে পানি আমাদের গোড়ালি পর্যন্ত উঠে এলো। হুজুর বললেন, পালাও, সবাই পালাও, ওরে আর রাখা যাবে না, তোমরা সবাই যে যার মতো জান নিয়ে পালাও। কিন্তু আমরা পালাতে পারলাম না, দরজাটা কিছুতেই খুলছিল না। হাসিম মিয়ার বাঁধন তখন ছিঁড়ে গেছে। উনি খাট থেকে নেমে পানির উপর দাঁড়ালেন। ওনার উচ্চতা যেন বেড়ে গেছে। উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি দেখলাম ওনার শরীরের চামড়াগুলো খসে পড়ছে, আর তার নিচ থেকে মানুষের মাংস দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে আঁশযুক্ত কালো কোনো কিছু। ওনার হাতগুলো লম্বা হয়ে গেছে, আঙ্গুলগুলোর মাঝখানে হাঁসের পায়ের মতো পর্দা। উনি আমার সামনে এসে দাঁড়ালেন। আমি দেয়ালের সাথে মিশে আছি। উনি আমার মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন,
13 বছর আগে তোর ভাই মারা গেছে, ওকে মেরেছে, তুইও মরবি। আমি অবাক হলাম, আমার তো কোনো ভাই নেই। কিন্তু পর মুহূর্তেই বুঝলাম ও আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এটা শয়তানের ধোঁকা। আমি মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলাম। ঠিক সেই মুহূর্তেই হুজুর পেছন থেকে কাশেম মিয়ার মাথায় আরবি কিতাবটা দিয়ে আঘাত করলেন। হাশেম মিয়া ঘুরে দাঁড়ালেন, ওনার হাতটা হুজুরের গলার দিকে বাড়িয়ে দিলেন, কিন্তু হুজুর সরে গেলেন। হুজুর চিৎকার করে বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর সাথে সাথে উনি ওনার পকেট থেকে একটা ছোট শিশি বের করে হাশেম মিয়ার মুখে ছুঁড়ে মারলেন। ওটা হয়তো জমজমের পানি বা কোনো পড়া পানি ছিল। পানিটা লাগার সাথে সাথে হাশেম মিয়ার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু হলো। উনি এমনভাবে চিৎকার করতে লাগলেন যেন 1000টা সাইরেন একসাথে বাজছে। ওনার শরীরটা গলে যেতে শুরু করলো, মোমবাতি যেন গলে যাচ্ছে। ঠিক তেমনি ওনার হাত, ওনার পা, ওনার মুখ সব গলে যেতে শুরু করলো। ওনার শেষ কথা ছিল, আমি আবার আসবো, পানি যতদিন আছে আমি ততদিন আসি। ধীরে ধীরে হাশেম মিয়ার পুরো শরীরটাই কেমন যেন হয়ে যেতে শুরু করলো। খাটের উপর পড়ে রইল ওনার লুঙ্গি আর ওনার গলে যাওয়া দেহ। ঘরের পানি মুহূর্তেই শুকিয়ে গেল। দরজাটা ধরাম করে খুলে গেল। বাইরে ঠান্ডা বাতাস হুড়মুড় করে ঘরে ঢুকলো। আমরা সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। হাশেম মিয়া আর আমাদের মাঝে নেই। উনি হাওয়ায় মিলিয়ে যাননি, উনি পানিতে পরিণত হননি, উনি এমন কিছুতে পরিণত হয়েছিলেন যা ভাষায় প্রকাশ করার মতো না। হাশেম মিয়াকে আমরা সবাই নিখোঁজ বলেই চালিয়ে দিলাম। গ্রামের কেউই কোনো প্রতিবাদ করলো না, কিন্তু সবাই সত্যিটা জানে, কিন্তু মুখ খোলার সাহস পেল না। হাশেম মিয়ার স্ত্রী আর মেয়েকে কিছু টাকা দিয়েছিলাম, জানি তাদের উপর সেটা দিয়ে কোনো কাজ হবে না, কিন্তু তারপরও নিজের বিবেক থেকেই আমি তাদেরকে সাহায্য করি। এখনো আমি আর সেখানে থাকিনি। সেই দিনে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসি ঢাকায়, কিন্তু ঘটনাটা আমি আজও ভুলতে পারিনি। আজও যখন আমি গোসল করতে যাই বা এক গ্লাস পানি খাই, আমার মনে হয় ওই পানির থেকে দুটো হলুদ চোখ আমার দিকে তাকিয়ে আছে। ঘুমানোর সময় আমি পানির ফোঁটার শব্দ পাই, টুপ টুপ। মনে হয় ইফরিত আবার আসছে আমার কাছে, আমাকে নিয়ে যাবে। আমি আজও জানি না সে আমাকে আমার ভাইয়ের ব্যাপারে কি বলেছিল, সে সেটা কেনই বলেছিল। হয়তো আমার জীবনে কখন আবার তার সাথে দেখা হতে পারে, যা আমি চাই না। সে ফিরে আসবে বলেছিল। আমি জানি না সে কবে আসবে বা কার কাছে আসবে, কিন্তু আমি জানি বিলে সেই কালো পানি এখনো অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের জন্য। এই বলে রাশেদ ভাই তার ঘটনা শেষ করলেন। রাশেদ ভাইয়ের ঘটনা শেষ হওয়ার পর উনি আর আমি কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। ওনার হাত তখনও কাঁপছিল। আমি লক্ষ্য করলাম ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম। আমরা যখন ক্যাফে থেকে বের হলাম তখনই বাইরে ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে। রাশেদ ভাই বৃষ্টির দিকে তাকিয়ে কেমন যেন শিউরে উঠলেন। আমি ওনাকে ওনার বাসায় পৌঁছে দিলাম। এরপর আর আমার ওনার সাথে দেখা হয়নি। শুনেছি উনি নাকি মানসিক চিকিৎসার জন্য এখন দেশের বাইরে আছেন। মাঝে মাঝে তার সাথে টুকটাক কথাবার্তা হয়, তা আবার সরাসরি না। আসলে কিছু কিছু ঘটনা মানুষের মস্তিষ্কে খুব গভীর ক্ষত তৈরি করে। রাশেদ ভাইয়ের ঘটনাটাও ঠিক তেমনই ছিল। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে বা অন্তত কিছুটা হলেও ভাবিয়ে তুলেছে। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। পুট.কমের সকল শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমি আরও বেশি আপনাদের কাছে আসতে চাই, আরও বেশি ফ্রিকোয়েন্টলি আপনাদের সাথে ঘটনা শেয়ার করতে চাই, যেটা হয়তো আমার পক্ষে একা সম্ভব না। আর সেই কারণে আমি আপনাদের জানিয়েছিলাম যে আপনাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড থাকেন যে আমাদের স্টোরি পড়বেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন।
সেই ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুমন। আমরা তার ঘটনা শুনব। এছাড়াও আরও অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তাদের ঘটনাও আমরা একে একে শুনব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি ভালোর দলে। আর দোয়া করি আপনি যেন ভালো থাকেন, যাতে আমরা আপনার থেকে আরও অনেক ভালো ভালো ঘটনা শুনতে পারি। শুরুতেই বলে রাখি, আমার নাম গোপন রাখবেন। আমার লেখায় ভুল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপর তিনি তার নাম এবং ঠিকানা দিয়েছেন। আমি 2010 থেকে ভূত FM শুনি, কিন্তু 2019 থেকে শুনতে পারি নাই। এখন আবার আপনাকে ফিরে পেয়ে অনেক ভালো লাগলো। আমার ঘটনার ব্যাখ্যা আছে নাকি নাই তা আমার জানা নেই। যাই হোক, ঘটনায় আসি। রাসেল ভাই, আমি বর্তমানে ব্যবসা করি। ঘটনাটা আমাদের 2 বন্ধুকে নিয়ে, তবে আমরা 3 জন জড়িত। কেন তা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। আর বাকি 2 বন্ধুর নামই রুবেল, তাই সুবিধার জন্য আমি একজনকে বড় রুবেল আর ছোট রুবেল বলবো। ঘটনার আগে বলে নিই, আমার বাড়ির জায়গাগুলো ঠিক নদীর চরের মতো, তবে বালি না, মাটির চরই বলতে পারেন। মূল ঘটনা, রাসেল ভাই, আমার ঘটনাটি 2016 সালের। আমার বাড়ির উত্তর দিকে আরেকটা চরের পর একটা চর আছে, আর ওইখানে প্রতিদিন আমরা খেলাধুলা করতাম। প্রতিদিন আমরা খেলা শেষে ওই মাঠে বসেই আড্ডা দিতাম রাত 10টা পর্যন্ত। যদি কোনো কোনো সময় আমাদের সিনিয়র ভাইয়ারা থাকতো, তাহলে কখনো রাত 12টাও বেজে যেত। একদিন এমনই এক খেলার শেষে আমরা আড্ডায় মেতে উঠেছি। বলে রাখা ভালো, ওই দিন কোনো একটা সমস্যার কারণে সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না। রাতটাও যেন আমাবস্যা রাতের মতো। তখন আমাদের মধ্যে এক বন্ধু বলে উঠল, চলো একটু বাজারে যাই। আমার মোবাইলে টাকা নাই, তাই যেতে হবে। বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে 5 মিনিট হাঁটলেই একটা ছোট বাজার পড়ে। আর আমার বাড়ির পাশেই একটা বড় পুকুর আছে। ওই পুকুর নিয়ে অনেক ঘটনা আছে। যাই হোক, পরে আমরা উঠে পড়লাম বাজারে যাওয়ার জন্য। আমরা 3 বন্ধু আড্ডা ছেড়ে বাজারের দিকে হাঁটা লাগালাম। কিন্তু এক বন্ধু বাড়ির সামনে আসার পর বলে উঠল, আজ আমি আর কোথাও যেতে পারবো না, কারণ আজকে আমি অনেক কাজ করে ক্লান্ত, তোরা যা। পরে অনেক জোরাজোরি করে তাকে আমাদের সাথে নিতে পারলাম না। পরে আমার বন্ধু বলল, মোবাইলটা দিয়ে যা, আমি একা একা নয়তো সময় পার করতে পারবো না। আমি ভাবলাম এত অন্ধকারে একা থাকতে পারবে না, তাই আমার মোবাইলটা দিয়ে দিলাম। যখন পুকুরের সামনে আসলাম, তখন আমার সাথের বন্ধুর মোবাইলে চার্জ না থাকায় তার মোবাইলটাও বন্ধ হয়ে যায়। যেই না মোবাইলটা বন্ধ হলো, আমি খেয়াল করলাম পুকুরের এক কোণ থেকে এক দৌড়ে আমার ওই বসে থাকা বন্ধু চলে আসলো। কে জানতো এটা কি আমার বন্ধু নাকি অন্য কিছু? আমরা তো আমাদের বন্ধুকেই জানতাম। তখন আমি বলে উঠলাম, কিরে, তুই না আমাদের সাথে যাবি না বললি, তাহলে আবার এসে পড়লি কেন? ও বলে উঠলো, এত অন্ধকারে তুমি একা একা যদি যেতে না পারো, তাই আমি আসলাম তোমাকে ভালোভাবে নিয়ে যেতে। আমার তখন কোনো খেয়ালই ছিল না। বললাম, তাহলে আমার মোবাইলটা বের কর, অন্ধকার। তখন ওইসব কথা না ভেবে আমি তার সাথে মজা করতে শুরু করলাম আর হাঁটতে লাগলাম। বলে রাখা ভালো, আমরা যে রাস্তায় হাঁটতে লাগলাম এটা একটা চিপা রাস্তা, তাই কোনো গাড়ি তো দূরের কথা, কোনো মানুষও নাই। আবার গ্রামের রাত 10টায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে। তখন বড় রুবেল আমার থেকে 2-3 হাত সামনে, আর আমরা 2 জন তার পিছু পিছু কাঁধে হাত রেখে হাঁটতে লাগলাম। ছোট রুবেলের পেট ছিল অনেক নরম, তাই আমরা সবাই তার পেটে চিমটি দিতাম। তখনও আমিও শুরু করলাম চিমটি দেওয়া। চিমটি দিতে গিয়ে খেয়াল করলাম তার পেট আজ অনেক শক্ত হয়ে গেল। বিষয়টা খেয়াল করে আমি বলে উঠলাম, কিরে, তোর পেট এত শক্ত কেন রে? সে হেসে বলে উঠল, আরে তোরা প্রতিদিন এত চিমটি দেস, তাই এটা এখন শক্ত হয়ে গেছে। আমিও বিষয়টা নিয়ে কোনো কিছু বললাম না। তবে হাঁটার সময় খেয়াল করলাম আমরা 2 জন অন্ধকারে তেমনভাবে রাস্তা চিনতে পারি না, কিন্তু ছোট রুবেল এত অন্ধকারেও সব বলে দেয়। কোথায় কি হচ্ছে বা না হচ্ছে, রাস্তায় গর্ত থাকলেও আমাদেরকে সাবধান করে দেয়। তবে এ নিয়ে আমাদের কোনো চিন্তা ছিল না। তখন বড় রুবেল বলে উঠল, আচ্ছা, আপনার পাশের বাড়ির আমান ভাইয়ের বাড়ির কাজ আর কতদিন লাগবে? আমি বললাম, আর কতদিন লাগবে তা আমি তো বলতে পারবো না। তখন ছোট রুবেল বলে উঠল, কাজ শেষই, আর 2 দিন পুরা লাগবে না। তবে তার কথাটাই সত্যি হলো, আমান ভাইয়ের কাজ শেষ হতে 2 দিন পুরা লাগে নাই। যাই হোক, আমরা একটা ব্রিজ পার হলেই বাজার। এই ব্রিজটা ছিল অনেক পুরান আর অনেকটাই উঁচু। কোনো মালের গাড়ি এই ব্রিজ পার হতে অনেক কষ্ট হয়। এই ব্রিজটা পুরনো হওয়ার কারণে সাইডে যে খুঁটি থাকে সেইগুলো নাই, সব ভেঙে গেছে। ব্রিজের মাঝখানে উঠে ছোট রুবেল বলে উঠল,
বন্ধু এই দেখো কতগুলো শিয়াল খেলা করছে। আমি বললাম, পাগল হয়ে গেলে নাকি? এত অন্ধকারে কোনো কিছুই দেখা যায় না আর তুমি শিয়াল দেখো? এটা বলে আমি ব্রিজের সাইডে গিয়ে তাকে ধরে ব্রিজের নিচে দেখতে লাগলাম কেমন দেখা যায়। তখন সে বলে উঠল, বন্ধু পড়ে যাবে তো এত নিচু হলে। আমি বললাম, কেন বন্ধু, তুমি আছো কেন? নাকি তুমি আমাকে ফেলে দেবে? তখন সে একটা বড় হাসি দিয়ে বলে উঠল, বন্ধু তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আর তুমি কোনো চিন্তা করো না, যতক্ষণ আমি তোমার সাথে আছি তোমার কোনো কিছুই হবে না। তার কথা শুনে আমিও হেসে উঠে পড়লাম। তখন খেয়াল করলাম আমার এক নানা আসছে বাজার থেকে লাইট জ্বালিয়ে। আমি কোনো কিছু না ভেবে নানার দিকে এগিয়ে গেলাম আর বললাম, তুমি একটু দাঁড়াও, আমরা বাজারে যাব আর আসব, তারপর তোমার সাথে চলে যাব, কারণ অনেক অন্ধকার, নানার হাতে লাইট আছে। নানা বলল, তাহলে বাজারে যেয়ে লাভ নাই, দেখো না সব বন্ধ করে ফেলছে, চলো বাড়িতে যাওয়া যাক। তখন যেই না ঘুরে আসলাম এসে দেখি আমাদের ওই বন্ধু নাই, মানে ছোট রুবেল। অনেক ডাকাডাকি করলাম কিন্তু তার কোনো খোঁজই পাই না। পরে বড় রুবেল অনেক রাগ করে বলল, চলেন তো চলে যাই, সে থাক ওইখানেই লুকিয়ে। আমরাও চলে যেতে লাগলাম আর যাওয়ার সময় এদিক ওদিক লাইট দিয়ে নানাকে দেখতে বললাম সে আমাদের সাথে লুকোচুরি খেলছে কিনা। এইভাবে হাঁটতে হাঁটতে বাসার সামনে এসে চিন্তায় পড়ে গেলাম সে কোথায় গেল। পরে নানাকে বলায় নানা মামাদের ডাক দিল, তাকে খুঁজতে যেতে হবে। কিন্তু যখন মামা আসলো তখন যেটা দেখলাম আর শুনলাম, আমাদের দুই বন্ধুর গায়ের লোম দাঁড়িয়ে গেছে আর গলা শুকিয়ে গেছে। আমরা দেখলাম মামার সাথে আমার ওই বন্ধু, আমরা যাওয়ার পরই সে মামার সাথে গল্প করছে, আর সে এখান থেকে কোথাও যায়নি। তাহলে এতক্ষণ কে ছিল? তার সাথে এত কিছু হয়ে গেল, এর কোনো উত্তর আজও জানা নাই আমার। রাসেল ভাই, যদি আমার ঘটনা সিলেক্ট হয় তাহলে আমাকে জানাবেন আর লিঙ্কটা দিবেন দয়া করে। এই ছিল আমার ঘটনা। লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে ভূত.com-এর পক্ষ থেকে শুভেচ্ছা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমার মনে হয় যে বাকি সময়টাও এনজয় করবেন, সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের পাশেই পাবো। কোনো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত.com-এর সকল লিসেনার। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আরিয়ান হাসিব বলছিলাম বাগেরহাটের মোল্লাহাট থেকে। তো ভূত.com-এ শেয়ার করা এটা আমার লাইফের সেকেন্ড স্টোরি। এর আগে একটা স্টোরি শেয়ার করছিলাম, হয়তো কোনো কারণে সিলেক্ট হয়নি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। তো ঘটনাটা মেইনলি শোনা আমার নানুর মুখ থেকে, আর ঘটনাটা ঘটে হচ্ছে আমার নানুর বাবার সাথে। ঘটনাটার সময়কাল হচ্ছে 60 থেকে 70 দশকের মাঝামাঝি যে কোনো টাইমে, মানে এক্সাক্ট ডেটটা আমার নানু বলতে পারি নাই যেহেতু বয়স অনেক হয়েছে। জাস্ট বলছে যে যুদ্ধের কিছু বছর আগে। তো ঘটনাটা যে সময় ঘটে সেই সময় আমার নানু এবং আমার নানার মানে নতুন নতুন বিয়ে হয়। তো সেই সুবাদে আমার নানুর যিনি বাবা গনি মিয়া, তো তিনি আসলে আমার নানুকে দেখতে আসে। তো দেখতে আসার পরে তো অনেক কেনাকাটা করে আবার নানুর বাসায় আছেন। তো অনেক গল্প গুজব করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা টাইপ হয়ে যায়। তো তখন আমার মানে নানুর যিনি বাবা তার নাম হচ্ছে গনি মিয়া। তো তিনি বলেন যে মা, আমার তো এখন যেতে হবে, তোমার মা তো একা একা বাসায় আছে, আর এবং আমার কাজ তো কালকে একটা কাজ আছে, জরুরি কাজ, তো আমার তো যেতেই হবে। তোমার নানু তো কোনোভাবেই যেতে দেবে না, যেহেতু মানে যে রাস্তা দিয়ে আমার নানুর বাবার বাসায় যাইতে হয়, তো সেই রাস্তা অনেক প্রত্যন্ত অঞ্চল আর কি। দিনের বেলায় ওইখানে গাড়ি পাওয়া যায় না, আর লোক সমাগমের তো কোনো কথাই নেই। মানে দিনের বেলায় গাড়ি পাওয়া যায়, রাত্রেবেলা তো গাড়ি পাওয়া যাবে না, আর হেঁটে যেতে গেলে অনেক দূর যেতে হবে। ডাকাতের ভয় আছে, অন্যান্য ভয় অনেকগুলা মানে আছে। তো আসলে কোনোভাবে এই সব কিছু মিলে আমার নানু কোনোভাবে আমার নানাকে যে মানে নানুর যিনি বাবা তাকে যেতে দিবে না। তো তারপরও মানে আমার নানুর যিনি বাবা গনি মিয়া, তো উনি আসলে নাছোড়বান্দা, উনি যে মানে যাবে। তো যেই কথা সেই কাজ, তিনি অনেক
কারো কথা না শুনে উনি আসলে নিজের হাতে একটা হারিকেন এবং কিছু চিড়া এবং মুড়ি নিয়ে মানে উনি রওনা দেন, পথে যেতে যেতে খাবেন আর কি। তো রওনা দেওয়ার পরে হাঁটতে হাঁটতে উনি লোকালয় ছেড়ে আস্তে আস্তে মানে যেখানে প্রত্যন্ত যে অঞ্চল, মানে যেখানে মাইলকে মাইল কোনো বাড়িঘর নেই, সেই জায়গায় চলে আসেন। তো সেই জায়গায় আস্তে আস্তে উনি হাঁটতেছেন এবং ওনার সাথে চিড়া এবং মুড়ি উনি খাচ্ছেন। তো মানে খাইতে খাইতে যাচ্ছেন। আর সেদিনকার মানে রাত ছিল একদম ঘুটঘুটে অন্ধকার, মানে হারিকেন ছাড়া মানে কোনোভাবে কোনো কিছু দেখার মানে কোনো নাই, ওয়ে নাই। তো উনি হাঁটতেছেন, হাঁটার পরে কিছু দূর চোখ যেতে ওনার মনে হচ্ছে মানুষের অবয়বের মতো, মানে ওনার থেকে প্রায় 40-50 মানে 30-40 কদম সামনে, মানে হারিকেন আলো এক্সাক্ট ভালোভাবে দেখা যাচ্ছে না, উনি জাস্ট দেখলেন যে মানুষের শেপে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, মানে হাঁটতেছেন। তো উনি আসলে কি জিনিসটা, উনি আসলে মানে ওনার হাঁটার গতি মানে উনি আসলে দেখার চেষ্টা করছেন। তো ওনার থেকে যখন 10 কদম সামনে, তখন উনি হারিকেনের আলোয় দেখেন যে একটা মহিলা মানে লাল শাড়ি পরা, উনি আসলে কি যেন কোলে নিয়ে মানে হাঁটতেছেন। তো উনি আসলে ভালোই লাগে যে যেহেতু এতটা পথ একা একা যাবো, মানে অনেক খারাপ লাগবে, মানে একদম তো পাগল, মানে কথা বলতে বলতে গেলে আর কি মানে ভালো লাগবে আর কি। উনি আসলে এইটা ভাবে উনি আসলে তার কাছে যাওয়ার চেষ্টা করেন, বলে যে মা দাঁড়াও। তো উনি আসলে মহিলাটা আসলে পিছনে ঘুরতেছে না বা কোন কথার রেসপন্সও করতেছে না। তো উনি আসলে বিষয়টা মানে উনি আসলে মেয়েটার কাছে যাওয়ার চেষ্টা করেন, উনি যতই স্পিড বাড়ান তত এটা সেম ডিস্টেন্স মেনটেন করে মানে ওই মহিলাটাও স্পিড বাড়িয়ে দেয়, মানে স্পিড বাড়ানো উনি সেম স্পিডে থাকে, কিন্তু কোনোভাবেই আমার নানুর যিনি বাবা গনি মিয়া, তো উনি আসলে ওই মেয়েটার কাছেই যেতে পারতেছে না, মানে যতই স্পিড বাড়ায় ততই ওই মেয়েটা মনে হয় একটু স্পিড বাড়াই দিছে। তো এইভাবে মানে সেম একটা ডিস্টেন্স, মানে 10 কদমের মতো সেম একটা ডিস্টেন্স মেনটেন করে তারা আর কি সামনে থাকেন। তো তারপরে উনি আসলে অনেক কষ্টে মানে এইভাবে প্রায় 7-8 মিনিটের মতো করার পরে আসলে উনি কাছে যেতে সক্ষম হন। তো তারপর উনি বলেন যে মা, তুমি এত রাত্রে এখানে, তোমার হাতে কোনো আলো নেই বা কোনো হারিকেন নেই, তুমি এইভাবে তোমার সাথে কেউ মানে বাচ্চা মনে হচ্ছে, তুমি এই বাচ্চাকে কোলে নিয়ে এরকম পথে মানে এরকম প্রত্যন্ত অঞ্চলে কোনো আলো কোনো হারিকেন ছাড়া তুমি এইভাবে যাচ্ছ, তোমার তো এটা যাওয়া উচিত না, কারণ এখানে তো অনেক ডাকাতের উপদ্রব আছে, তারপর আবার সাপকোপ আরও অনেক আছে, তো তুমি এইভাবে গেলে তো তোমার সমস্যা হবে, তুমি চলো, তুমি আমার সাথে চলো। তো এইটা বলার পরে ওই মহিলাটা আসলে কোনোভাবে রেসপন্স করতেছে না, জাস্ট গঙ্গানির মতো শব্দ করতেছে, জাস্ট এইগুলো বলতেছে হ্যাঁ হ্যাঁ, মানে কিন্তু জাস্ট কোনো কিছু কথার মানে রিপ্লাই দিচ্ছে না। তো এটা দেওয়ার পরে উনি ভাবে কি হয়তো বোবা বা আমার সাথে কথা বলতে চাচ্ছে না, এই টাইপ কোনো কিছু। তো উনি আসলে কোনো কিছু আমল না নিয়ে উনিও ওনার সাথে হাঁটতে থাকেন, মহিলাটা হালকা একটু সামনে, উনি হালকা মানে 2-3 কদম পিছে। তো কিছুক্ষণ এরকম হাঁটতে হাঁটে প্রায় 5-7 মিনিট পরে কেউ কোনো কথা বলতেছে না। তো হঠাৎ করে মহিলাটা বলে যে বাবা, আপনি আমার বাচ্চাটিকে একটু কোলে নেবেন, আমি অনেক দূর মানে কোলে নিয়ে এসেছি, আমার হাত তো ব্যথা হয়ে গেছে, এবার আপনি একটু মানে কোলে নিলে আমার একটু সুবিধা হবে। তো উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। উনি এক হাতে হারিকেন আর এক হাতে বাচ্চাটিকে কোলে নিয়ে হাঁটতেছেন আস্তে আস্তে, এবং মেয়েকে জিজ্ঞেস করতেছেন মানে ওই মহিলাটাকে যে তোমার বাবার নাম কি, তোমার বাসা কই। মেয়েটা আসলে ওইভাবে কোনো কিছু রেসপন্স দিচ্ছে না। তো আমার নাম যিনি বাবা গনিমা, তো উনি আসলে কটা আমল জানে, উনি হাঁটতেছেন। তো কিছুক্ষণ পরে ওনার মানে একটা খটকা লাগে যে বাচ্চাটা মনে হয় আগের থেকে হালকা বড় হয়ে গেছে। তো উনি তারপরে একটু না ভাবলেন যে হয়তো মানে আমার চোখের ভুল বা এই টাইপ কোনো কিছু, উনি আসলে কোনো কিছু আমলে নেননি। তো তার 2-3 মিনিট পরে হাঁটতেছেন হঠাৎ করে দেখেন বাচ্চাটা আর একটু বড় হয়ে গেছে। তো উনি এটা দেখার পর উনি আসলে কোনো কিছু এটা মনে করেন নাই যে আমার চোখের ভুল হইতে পারে বা অন্য কোনো কিছু। তো এইবার হাঁটার পরে 2-3 মিনিট পর এইবার দেখেন কি যে বাচ্চাটা একদম অস্বাভাবিক লেভেলের বড় হয়ে গেছে, মানে বাচ্চাটির হাত এবং পা মানে মাটির সাথে মিশে গেছে বড় হয়ে। তো এইটা দেখার পরে সামনে যে মহিলাটা ছিল উনি হঠাৎ করে ঘুরে তাকানোর পর উনি একটা এমন বিট গুটে হাসি দিয়েছেন। এইবার উনি আসলে ওই মহিলাটার চেহারা দেখতে পারেন, আগে চেহারা দেখতে পারেন, মানে যেভাবে হাসি দিছে ওনার পান নিচ থেকে মাটি সরে গেছে একদম। মানে উনি বলছিলেন যে এরকম বিট গুটে হাসি আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই।
আর অন্য কোনো মানুষ যদি এটা দেখতো তাহলে সে নগদে অজ্ঞান হয়ে যেত। তো উনি এটা দেখার পরে ওনার তো একদম মানে হৃৎপিণ্ড মানে একদম ফুলে ফেলে বেরোয় যাওয়ার অবস্থা। তো উনি এটা দেখার পরে উনি ওই বাচ্চাটাকে মানে ছুঁড়ে ফেলে দিয়ে ওই মহিলাটাকে পাশ কাটায় দৌড় দিয়ে চলে যান, যেহেতু পিছিয়ে যাওয়ার কোনো অপশন নেই, যেহেতু বাসার কাছে কাছে চলে আসছেন। তো পাশ কাটায় চলে যাওয়ার পরে তো উনি দৌড়াচ্ছেন মানে ভয়তে ওনার তো একদম জিভে বার হয়ে যাওয়ার মতো অবস্থা। তো উনি দৌড়াচ্ছেন এভাবে কতক্ষণ দৌড়াচ্ছেন উনি নিজেও বলতে পারেন নাই। তো প্রায় একটা আনুমানিক সময় প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মতো দৌড়ানোর পরে সামনে উনি দেখেন যে বড় একটা কালো অবয়বের মতো মানে রাস্তার এই পাশে এক পা ও পাশে এক পা দিয়ে মানে দাঁড়ায় আছেন এবং খিলখিল করে হাসতেছেন। তো হাসার পর এটা দেখে তো ওনার একদম মানে উনি বলতেছেন যে আমি ওই সময় যদি অজ্ঞান হয়ে যেতাম তাও ভালো হইতো, কিন্তু আমি ওইসব অজ্ঞান হই নাই। আমি মানে উনি একটু সাহসী ব্যক্তি ছিলেন। তো উনি এখন কি করবেন ওনার মাথায় আসলে কোনো কিছু ঢুকতেছে না, মানে কি করে পিছিয়ে যাওয়ারও অপশন নাই, পিছিয়ে গেলে অনেক আবার প্রায় বাসার কাছে চলে আসেন, পিছিয়ে গেলে অনেক দূর যাওয়া লাগবে। তো উনি আল্লাহর নাম করতেছেন, যা সূরা কালাম যা পারেন তা পড়তেছেন। পড়ার পরে তো উনি একটা জিনিস খেয়াল করলেন, মানে পিছিয়ে যাওয়ার তো কোনো অপশন নেই। উনি এক দৌড় দিয়ে মানে ওই যে অবয়বটা নিচ দিয়ে দৌড় দিয়ে একদম এক দৌড়ি মানে দৌড়াতে থাকেন। তো দৌড়াতে থাকার পরে পিছ থেকে মনে হচ্ছে ওনার নাম ধরে অজস্র লোক ডাকাডাকি করতেছে। তো আর পিছ থেকে কেমন যেন ঝড় বয়ে যাচ্ছে, মানে ঝড়ের মতো সব উত্তাল, মানে কেমন যেন গাছপালা ভেঙে ভেঙে পড়তেছে। উনি আসলে এইগুলো কোনো দিক পিছন দিক না তাকিয়ে উনি এক দৌড় দিয়ে নিকটস্থ ওনার একটা মানে পরিচিত একটা বাসা ছিল, তো সেই বাসায় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হয়ে যাওয়ার পরে বাসার সবাই বের হওয়ার পরে উনি দেখেন যে আরে তো গনি মিয়া নিয়ে এখানে এত রাত্রে। তো সবাই আসলে ওনাকে নিয়ে মানে ধরাধরি করে মানে ওনার বাসায় ওঠানোর পরে মানে বিছানায় শোয়ানোর পরে তো প্রায় 2 দিন পরে তার জ্ঞান ফেরার পর তিনি আসলে কথা বলতে পারেন নাই, প্রায় 4-5 দিনের মতো কথা বলতে পারেন নাই। তো তারপরে উনি যখন একটু সুস্থ না মানে কথা বলতে যখন পারেন তখন আর কি ঘটনাটা সবাইকে বলেন যে এই ঘটছে আমার সাথে। তো তার প্রায় 2-3 মাসের মতো তিনি অসুস্থ থাকার পরে তিনি আস্তে আস্তে মারা যান। অনেক কবিরাজ দেখাইছিল কিন্তু কোনো কাজ হয় নাই। তার 2-3 মাস পরে তিনি আসলে মারা যান। তো এই ছিল একটা করুণ কাহিনী। আমার নানু মানে কাহিনীটা বলতে আসলে কেঁদে দিচ্ছিলেন উনি, আর বলতেছেন যে আমি সেদিন যদি জোর করে আটকায় রাখতাম আমার বাবাকে তাহলে এই ঘটনাটা আসলে ঘটতো না। যাই হোক, ঘটনাটা 100% সত্যি ঘটনা, আমার নানুর মুখ থেকে শোনা। ঘটনাটা মিথ্যে হওয়ার কোনো চান্সই নাই। আর বিশ্বাস করা না করা এটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত বিষয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। সময় হয়ে গেল বিদায় নিতে হবে, কিন্তু যাওয়ার আগে বলে চাই যে আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আর আমরা 2026 সালের ফেব্রুয়ারিতে আমাদের 6ঠ জন্মদিন পালন করব, সেলিব্রেট করব আমাদের 6th অ্যানিভার্সারি। এবং সেই জন্য আমরা যেটা চাই যে এর মধ্যে যেন আমরা 2 মিলিয়নের এক বিরাট পরিবার হয়ে উঠতে পারি। আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। গতবারও আপনারা শেষ মুহূর্তে আমাদের অনেক হেল্প করার কারণে আমরা খুব দ্রুত পৌঁছে গিয়েছিলাম 1 মিলিয়নে। আশা করছি এইবারও আপনাদের সাপোর্ট পাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।